গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। এখন হাতে আমাদের 1 মিনিট সময় বাকি রয়েছে, স্যার জয়েন করে গেছেন। আমরা ঠিক 8টা থেকে স্টার্ট করে দেবো। যেটা বলার, টিচিং অ্যাপটিটিউড ক্লাস রয়েছে নেট ফার্স্ট পেপারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। স্যার আরো ভালো বলতে পারবেন, যে কারণ স্যার এই সাবজেক্টে এক্সপার্ট রয়েছে। আর নেক্সট যেটা বলার, যে তোমাদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে। আহ, তোমার যা কিছু প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে স্যারকে অবশ্যই মেসেজ করে নিও, মানে ইন কল মেসেজ বা চ্যাট অপশনে তোমরা মেসেজ করতে পারো। এছাড়া তোমরা রিয়াকশন দিয়ে তোমাদের রেসপন্স জানাতে পারো। আর আজকের ক্লাসের পর আমি জানিয়ে দেবো রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস গুলো কিভাবে পাবে। আমি আজকের ক্লাসের পর জানিয়ে দেবো, মানে স্যার যেখানে ক্লাসটা শেষ করবেন আমি তারপরে জানিয়ে দেবো ফাইনালি যে কিভাবে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস গুলো তোমাদের কাছে যাবে বা কবে যাচ্ছে। সবকিছু জানিয়ে দেবো 8টা বাজে। আমরা কোনো রকম এক্সট্রা সময় নিচ্ছি না। শুধু সবাইকে বলবো যে এনগেজ থেকো, যেহেতু টিচিং অ্যাপটিটিউডের মতো একটা সাবজেক্ট, অনেকের কাছে সাবজেক্টের সাথে হয়তো পরিচিতি রয়েছে, অনেকে আবার প্রায় নতুন এই সাবজেক্টের সাথে। আবারও বলছি, প্লিজ অপ্রয়োজনীয় মেসেজ করো না, তাতে মানে আমি যেহেতু প্রথমেই বলে দিলাম যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস নিয়ে, আবারও বলছি আমি ক্লাসের শেষে ফাইনাল জানিয়ে দেবো যে কবে কখন কিভাবে পাবে না পাবে। আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো ক্লাসের শেষে। শুধু প্লিজ অপ্রয়োজনীয় মেসেজ করো না। যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের খুব অসুবিধা হয় বা তাদের প্রবলেম হয়, এটা সবাই একটু মাথায় রেখো। স্যারকে প্লিজ একটু ক্লাসটা সুন্দরভাবে করতে দিও, আর অবশ্যই ক্লাসটাতে পুরো এনগেজ থাকো, কারণ টিচিং অ্যাপটিটিউডের মতো একটা সাবজেক্ট নেট ফার্স্ট পেপারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু প্লিজ সবাই খেয়াল রেখো এই জায়গাগুলোকে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। থ্যাংক ইউ। অডিও স্যার ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, অডিও ক্লিয়ার আছে। শুরু করে দেবো নাকি একটু দাঁড়াবো? না স্যার, স্টার্ট করে দিন। স্টার্ট করে দিন আপনি। ওকে, সবাইকে গুড ইভিনিং। আচ্ছা, okay. তো দেখো, আজকে আমাদের জেনারেল পেপার বা ফার্স্ট পেপার যেটাকে আমরা বলি, যেটার নাম সবাই জানো তোমরা কম বেশি, সেটা হলো টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। ওকে, তো তার মানে আমাদের যতগুলো মানে এই জেনারেল পেপার আছে, ফার্স্ট পেপার, তার মধ্যে টিচিং আর রিসার্চের এই দুটো টপিকের গুরুত্বটা বেশি। ঠিক আছে, তো সেই কারণে ফার্স্ট পেপারের নামটাও কিন্তু টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড রাখা হয়েছে। তো সেদিক থেকে দাঁড়িয়ে, তো টিচিং অ্যাপটিটিউডটা সাধারণত আমি পড়াই। তো দেখো, তো টিচিং অ্যাপটিটিউডের সিলেবাসটা আগে আমরা দেখে নিই। ঠিক আছে, দেখো, তো কম বেশি সবার কাছেই তোমরা সিলেবাস আশা করি সবাই ডাউনলোড করে নিয়েছো ওয়েবসাইট থেকে। তো টিচিং অ্যাপটিটিউডের যেটা আমাদের ফার্স্ট সাব ইউনিট, সেটা হলো টিচিং আছে, তাই তো? অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি, বাংলায় কে শিক্ষণ বলি। ঠিক আছে, আচ্ছা, সবাইকে প্রথমে বলে রাখি যে আজকে আমরা যে নোটসটা দিব এটা বাংলা ইংরেজি দুটোই থাকবে, কিন্তু আমরা ক্লাসে সাধারণত ইংরেজি নোটস নিয়েই আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো শিক্ষণ বলি, এবার শিক্ষণের ফার্স্টে আমরা যদি দেখি, তার কনসেপ্ট, ধারণা, অবজেক্টিভস, উদ্দেশ্য, আহ তার ছাড়াও ধরে নাও ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা জানবো এই পার্টে। এবং তাছাড়াও আছে হলো লেভেলস অফ টিচিং। আমরা যেই শিক্ষা দান করব তার কয়েকটা ধাপ আছে। ঠিক আছে, 3টে ধাপ আছে। তো 3টে ধাপের মধ্যে একটা আছে হলো মেমোরি লেভেল, একটা আছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং একটা আছে হলো রিফ্লেকটিভ লেভেল। ওকে, তো একটা হলো জ্ঞানমূলক স্তর বলতে পারো,
একটা বোধগম্যতার স্তর আর একটা হলো প্রয়োগমূলক স্তর বলতে পারো। ঠিক আছে? কারোর কাছে ভালো বাংলা থাকলে আরো ভালো করে বলতে পারো। আচ্ছা, তাহলে এইগুলো গেল হলো আমাদের লেভেলস অফ টিচিং। এবং তাছাড়াও এর কি আছে, শিক্ষণের যেটা ক্যারেক্টারিস্টিক্স বলেছে, আর কি আছে বেসিক রিকোয়ারমেন্টস। পড়াতে গেলে কিছু জিনিসপত্রের প্রয়োজনীয়তা রয়েছে, এমনি তো পড়ানো যাবে না। তো কিছু সাপোর্ট মেটেরিয়ালস গুলো দরকার আমাদের পড়াতে গেলে। তো সেই সব জিনিসগুলো কিন্তু বেসিক রিকোয়ারমেন্টস এর জায়গায় আছে। ওকে, আচ্ছা এক second। এবার দেখো, তাহলে কি গেল আমাদের, টিচিংটা গেল, টিচিং মানে এখানে শিক্ষণটা গেল। নেক্সট আছে হলো আমাদের লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। তো লার্নার ক্যারেক্টারিস্টিক্স এর আমরা ফার্স্টে যদি আমরা খেয়াল করি, সেখানে লেখা আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার। তো এখানে আমাদের কিন্তু মানে যেটা হলো শিক্ষার্থী, মানে শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলো জানতে চেয়েছে, এবং শিক্ষার্থী এটা কোন ধরনের শিক্ষার্থী, যারা হলো অ্যাডালোসেন্ট, ঠিক আছে, অ্যাডাল্ট লার্নার বলতে পারো, যাদের মোটামুটি 18 বছর মোটামুটি বয়স হয়ে গেছে, বা 17-18 বছর বয়স, তাদের উপরেই এটা বেস করে। কারণটা হলো আমরা যেহেতু এই নেট সেট কোয়ালিফাই করলে আমরা বলতে পারো কলেজ ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার যোগ্য হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেই কারণে এখানে কিন্তু শিশুদের সম্পর্কে আমরা জানবো না, সেই কারণে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সম্পর্কে, তাদের ক্যারেক্টারিস্টিক্স জানবো। এবং অ্যাডাল্ট লার্নার বলা হয়েছে, এবং তাদের কোন কোন ফিল্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রয়োজন আমাদের জানা প্রয়োজন, একাডেমিক দিকটা, সোশ্যাল দিকটা, ইমোশনাল, ঠিক আছে, ইমোশন জাতীয় প্রক্ষোভ যেটাকে আমরা বলছি বাংলায়, আচ্ছা কগনিটিভ, ওকে, জ্ঞানমূলক বলতে পারো, জ্ঞানীয়, এইসব জিনিসগুলো কিন্তু জানবো। এবং প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একে অপরের থেকে ডিফারেন্স হয়ে থাকে। শিক্ষার্থী শুধু না, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের পার্সোনালিটিগত দিক থেকে কিন্তু তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে কিন্তু। সেই বৈশিষ্ট্য জানার প্রয়োজন। কারণ একটা মাল্টিকালচারাল, মাল্টিলিঙ্গুয়াল বা যেই, যেহেতু ভারতবর্ষের সিচুয়েশনটা একটু আলাদা, সবার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, সেই দিক থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী যেহেতু আলাদা, তো সেই কারণে শিক্ষার্থীদের মধ্যে কি কি আলাদা আলাদা ডিফারেন্স গুলো দেখা যায়, সেগুলোও কিন্তু আমাদের জানা প্রয়োজন। ওকে, নেক্সট আছে হলো যে তাহলে আমরা কি জানলাম, শিক্ষণ, দেন লার্নার ক্যারেক্টারিস্টিক্স, ওকে, শিক্ষার্থীদের সম্পর্কে জানলাম। এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, ওকে, কি কি ফ্যাক্টরস আমাদের এই শিক্ষাদান কার্যের ক্ষেত্রে মানে প্রভাব বিস্তার করে, সেই সব জিনিসগুলো জানবো। তো সেক্ষেত্রে এখানে সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে যে টিচার আছে, টিচার তো থাকবেই একটা, বলতে পারো যে একটা পিলার। যদি আমাদের 4খানা পিলার দিয়ে যদি আমাদের এডুকেশন প্রক্রিয়াটা যদি চলে, তার মধ্যে টিচার একটা গুরুত্বপূর্ণ একটা পিলার বলতে পারো। দেন আছে হলো আমাদের লার্নার অর্থাৎ শিক্ষার্থীরা, এবং সাপোর্ট মেটেরিয়ালস, এক্ষেত্রে কারিকুলাম হবে, ঠিক আছে। নেক্সট আছে ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস, আমরা যে পড়াবো সেই পড়ানোর ক্ষেত্রে কি কি ফেসিলিটিস গুলো আছে, ক্লাসরুম গুলো কেমন, সেক্ষেত্রে মানে বিশেষ করে স্মার্ট ক্লাসরুম আছে কিনা, চকবোর্ড আছে কিনা, বা চেয়ার টেবিল পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা সেগুলো। এবং তাছাড়া লার্নিং এনভায়রনমেন্ট এবং ইনস্টিটিউশন, ওকে, আমরা তো সবাই চাইবো যে ভালো ইনস্টিটিউশন আমরা অ্যাডমিশন নিব। তো সেটাও তো আমরা দেখি, তোমার বাড়ির পাশে যদি দুটো অপশন থাকে, সবাই সবসময় বেস্টটাকে চুজ করবে। এবং লার্নিং এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ কিরকম, ক্লাসরুমে পর্যাপ্ত হাওয়া বাতাস আসছে কিনা, সেখানকার অ্যাটমসফিয়ারটা কিরকম। তো সেক্ষেত্রে সেই সব বৈশিষ্ট্যগুলো কিন্তু, অর্থাৎ লার্নিং অর্থাৎ পরিবেশটা কেমন, পড়াশোনার জায়গার পরিবেশটা কিরকম, তো সেটা কিন্তু এই সাব ইউনিটে কিন্তু আছে কিন্তু। ওকে, এটা গেল হলো আমাদের 3 নাম্বার সাব ইউনিট। নেক্সট আছে যে 4 নাম্বার সাব ইউনিট, যেটা হলো মেথডস অফ টিচিং। তো টিচিং মেথডস তো অনেক রকম হতে পারে, এবং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, ওকে, তো হায়ার লার্নিং এর ক্ষেত্রে কোন কোন মেথডস গুলো ফলো করা হয়, মেনলি সেই ক্ষেত্রে কিছু উল্লেখ করা আছে। এর বাইরেও আমরা কিন্তু যখন এগুলো ইন ডিটেলস এ যখন আলোচনা করব ক্লাসরুমে, তখন এর বাইরেও কিন্তু আরো যেসব টিচিং মেথডস গুলো আছে সেগুলোকে আমরা জানবো। ওকে, তো প্রথমে এক্ষেত্রে বলা আছে যে টিচার সেন্টার
এবং লার্নার সেন্টার্ড মেথড। ওকে, কিছু পদ্ধতি আছে যেগুলো বলতে পারো যে শিক্ষার মানে শিক্ষককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? তার উপর বেস করে যেরকম লেকচার মেথড বলতে পারো, এক ধরনের কিন্তু টিচার সেন্টার্ড মেথডস। আবার কিছু লার্নার সেন্টার্ড মেথডস আছে, যেরকম লাইক এক্সাম্পল বলতে পারো যে প্রজেক্ট মেথড। সেক্ষেত্রে কিন্তু লার্নারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের অফলাইন এবং অনলাইন মেথডস আছে। আবার হাইব্রিড মেথডও হচ্ছে পড়াশোনা। অফলাইন অফলাইনে তো পড়াশোনা হয়, এবং কোভিড এর পর থেকে কিন্তু অনলাইন মেথডসটাও কিন্তু প্রবলভাবে জনপ্রিয়। এবং অনলাইন যে মেথডস গুলো রয়েছে, সেক্ষেত্রে কিছু বলতে পারো মানে অ্যাপই বলতে পারো, যেরকম অ্যাপ, তার সাথে সাথে আমাদের ডিটি চ্যানেল যেগুলো আছে, স্বয়ং, স্বয়ংপ্রভা বা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এগুলো কিন্তু ডিসকাশন হবে। নেক্সট যেটা আছে আমাদের, সেটা হলো টিচিং সাপোর্ট সিস্টেম। তো টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে আহ, একটা ট্র্যাডিশনাল বলতে পারো, একটা মডার্ন এবং আইসিটি বেস। মডার্ন আর আইসিটি বেস দুটো সিমিলার জিনিসই বলতে পারো। তো ট্র্যাডিশনালের মধ্যে চক অ্যান্ড টক পদ্ধতিতে গতানুগতিক ক্লাসরুমে কনভেনশনাল যে মেথডস গুলোতে ফলো করে পড়ানো হচ্ছে সেগুলো। আর মডার্ন ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম, আইসিটি বেসড ক্লাসরুম, তাই তো, যেক্ষেত্রে টেকনোলজি ইউজ হচ্ছে, সেই রকম একটা প্ল্যাটফর্ম। তাহলে এটা গেল হলো টিচিং সাপোর্ট সিস্টেম। দেন ওভারঅল সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু ইভ্যালুয়েশন খুব গুরুত্বপূর্ণ। এত কিছু তো জানলাম, মানে শুধুমাত্র স্টুডেন্টস এর ইভ্যালুয়েশন সাধারণত হয়ে থাকে আমাদের ইন্ডিয়ান আসপেক্টে, কিন্তু টিচারের ইভ্যালুয়েশনটা সেটা হয় না, কিন্তু আমাদের এই ক্ষেত্রে দুটোরই প্রয়োজন। তো আমি আগে যে কলেজে পড়াতাম, সেই কলেজে আগে স্টুডেন্টরা টিচারদেরও ইভ্যালুয়েট করতো। ঠিক আছে, খামতিগুলো ধরে দিত। সেটা হিডেন থাকতো কে কি মানে স্কোর করেছে বা তাদের কি কি অবজেকশন, সেগুলো হয়তো বা আমরা জানতে পারতাম না, কিন্তু রেকটিফাই করার সুযোগ থাকতো আমাদের কাছে। তো দেন এক্ষেত্রে ইভ্যালুয়েশন সিস্টেমের ক্ষেত্রে কি কি এলিমেন্টস আছে এবং টাইপস অফ ইভ্যালুয়েশন, সামেটিভ, ফর্মেটিভ হতে পারে, তাই তো, এবং সিআরটি, এনআরটি হতে পারে, এরকম কিন্তু বিভিন্ন টাইপস আছে ইভ্যালুয়েশনের, সেগুলো আছে। দেন আছে যে ইভ্যালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেটা আমরা সিবিসিএস বলছি। তোমরা গ্রাজুয়েশন মাস্টার্সে এই সিবিসিএস কারিকুলাম বা সিস্টেম ফলো করে কিন্তু পড়াশোনা করে এসেছো তোমরা সেমিস্টার সিস্টেমের মাধ্যমে। তো সেক্ষেত্রে ইভ্যালুয়েশন প্যাটার্নটা কিরকম, কারণ চেঞ্জেস হয়েছে। আমরা যখন গ্রাজুয়েশন দিয়েছি, 1 বছর পরীক্ষা হতো, সেমিস্টার সিস্টেম ছিল না, কিন্তু সিবিসিএস আসার পর সেমিস্টার সিস্টেম হয়েছে। সেক্ষেত্রে হিউজ একটা রিফর্ম হয়েছে, ক্রেডিট ট্রান্সফারের কনসেপ্ট এসেছে। তো এরকম কিন্তু নানান ধরনের সিস্টেম গুলো চেঞ্জ হয়েছে। তাছাড়াও সিবিটি, কম্পিউটার বেসড টেস্টিং, এর আগেও নেট নেট এক্সাম তোমাদের সিবিটি মোডে হতো। তাছাড়াও ধরতে গেলে সেন্ট্রালে আরো অনেক এক্সাম আছে যেগুলো সাধারণত সিবিটি মোডে হয়। ঠিক আছে, আর তাছাড়াও ইনোভেশন ইন ইভ্যালুয়েশন সিস্টেম। তো ডে টু ডে লাইফে ইভ্যালুয়েশন সিস্টেমেরও কিছু চেঞ্জেস আসছে। এমসিকিউ গুলোকে ধরে নাও কম্পিউটারের মাধ্যমে ইভ্যালুয়েট করা হচ্ছে, বা আরো ধরে নাও নিত্য নতুন যেসব ইভ্যালুয়েশন, গুগল ফর্ম হতে পারে, সেই মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ইভ্যালুয়েট করছি, বা এআই দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইভ্যালুয়েশন করা হচ্ছে কিন্তু অনেক কিছু সিস্টেমে। তাহলে এগুলো কিন্তু নিত্য নতুন কিন্তু আপডেট গুলো আনা হচ্ছে, কিন্তু ইউসি সেগুলোকে কিন্তু প্রেফারেন্সও দিচ্ছে। তাহলে এই গেল হলো আমাদের মোটামুটি টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস। তো এই নিয়ে কারোর যদি কোনো অবজেকশন থাকে বা কিছু বলার যদি থাকে, দেখো এটা তো একটা সিলেবাস ইউজিসি দিয়ে দিয়েছে, তার মানে এই না যে এর বাইরেও কিছু নেই, এর বাইরেও অনেক কিছু আছে। তো যেগুলো থেকে সাধারণত কোশ্চেন হয়, কিন্তু সেগুলো হয়তো বা সিলেবাসের মধ্যে ওরা চায়নি যে রাখার জন্য। তো তোমাদের যদি সিলেবাস রিলেটেড যদি কারো যদি কোশ্চেন যদি থাকে তো করতে পারো। নেক্সট আমরা আজকে যে ডিসকাশনের যে জায়গাটা সেটা স্টার্ট করব। ঠিক আছে, আমরা কি টপিকে যাব নাকি সিলেবাসের যদি কারোর যদি কোনো কনফিউশন যদি থাকে সেটা বলতে পারো, এখানে চ্যাট বক্সে বলতে পারো, এমনি তো ভয়েসে বলতে পারবে না তোমরা।
ওকে, ঠিক আছে, কারো কোনো রেসপন্স যেহেতু নেই, আমি তাহলে কন্টিনিউ করছি তাহলে। ওকে, চলো আমরা একদম যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের একদম ফার্স্টের থেকে আমরা স্টার্ট করব। সেক্ষেত্রে উম, দেখো যে ফার্স্টে যে জিনিসটা রাখা হয়েছে সেটা হলো মিনিং অফ টিচিং। ওকে, অর্থাৎ শিক্ষণ কাকে বলে। ওকে, তো যেই আমাদের শিক্ষণ সেটা একটা প্রসেস হিসেবে বলা হচ্ছে। টিচিং ইজ দ্য প্রসেস ইনকালকেটিং মোরাল ভ্যালুস, অ্যাবিলিটিস, স্কিলস। তো এইসব জিনিসগুলো ট্রান্সফার করা হয় অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের মধ্যে by an experienced person to an inexperienced person in order to ensure positive change in behavior useful in developing oneself and the society। মানে ওভারঅল যদি আমরা বলি যে টিচিং একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের আহ, আমরা কি করা হয় সাধারণত একজন অভিজ্ঞ মানুষ, মানে অভিজ্ঞ ব্যক্তি মোরাল ভ্যালুস, ঠিক আছে, কিছু এবিলিটিস, কিছু দক্ষতা শেয়ার করা হয়, মানে কাকে, সাধারণত যে অনভিজ্ঞ ব্যক্তি থাকে তার কাছে। এবং তার ফলে কি হয়, তার একটা আচরণের একটা মানে পজিটিভ একটা চেঞ্জেস তার মধ্যে হয়, মানে বিহেভিয়ার চেঞ্জ হয়। এবং এই যে আচরণের পরিবর্তন হলো, তার ফলে কি হয়, মানে তার তো নিজের ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে মানুষের যখন ডেভেলপমেন্ট হচ্ছে, সোসাইটি নিশ্চয়ই ডেভেলপ হচ্ছে তাতে, অর্থাৎ সোসাইটির কাছে হেল্পফুল, নিজের কাছেও কিন্তু হেল্পফুল। তাই এটা একটা প্রক্রিয়া। দেখো আরো একটা ডেফিনিশনের মতন বলা আছে, টিচিং ইজ শেপিং ওয়ানস থটস অ্যান্ড অ্যাকশন থ্রু গিভিং ইনস্ট্রাকশন অ্যান্ড পারফর্মিং প্র্যাকটিস দ্যাট ক্রিয়েট আ নিউ বিহেভিয়ার অ্যান্ড ক্যাপাসিটি। ওকে, কিছু নতুন আচরণ এবং তার ক্যাপাসিটি বিল্ড আপের ক্ষেত্রে হেল্প করে থাকে। আরেকটা সিম্পল ওয়ার্ডে কি বলা হয়েছে, যে টিচিং ইজ ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য প্রসেস অফ এডুকেশন। ওকে, অর্থাৎ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের শিক্ষাদান বা যেটাকে বলছি শিক্ষণ। তো ইট ইজ স্পেশাল ফাংশন ইজ ইম্পার্ট নলেজ, ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিলস। তাহলে জ্ঞান অর্জন করা, আহ, মানে বোঝার ক্ষমতার বিকাশ করা, কিছু দক্ষতার বিকাশ করা, এগুলো সবই কিন্তু করা হয়ে থাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে, শিক্ষাদান বা শিক্ষণের মাধ্যমে বা টিচিং এর মাধ্যমে, যেটা একটা এডুকেশনের পার্ট। তো টিচিংটাকে আমরা যদি খেয়াল করি, দুটো ভাবে কিন্তু শিক্ষাদানও কিন্তু দু রকম ভাবে হয়ে থাকে, একটা ফর্মাল ওয়েতে, একটা হলো ইনফর্মাল ওয়েতে। সাধারণত ফর্মাল ওয়েতে আমরা স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করছি সাধারণত সেটা তো একটা ফর্মাল অ্যাটমসফিয়ারে হচ্ছে। তো ফর্মাল ওয়েতে হচ্ছে, আবার ইনফর্মাল ওয়েতে যখন বাবা মারা কিছু শেখাচ্ছে বা বলতে পারো আহ যেটা বলতে পারো যে আমাদের জীবনের শুরুর দিকে শুধু না, পরবর্তীকালেও চলছে, ঠিক আছে, অর্থাৎ হোম স্কুলিং যেটাকে বলছি, বাড়ির থেকে যে শিক্ষাটা স্টার্ট হয়ে থাকে সাধারণত। আরেকটা যেটা হলো বলো ফর্মাল যেই সিস্টেমটা, সেক্ষেত্রে পেইড প্রফেশনালসরা থাকে, বিশেষ করে যারা এডিটর্স থাকে, টিচার্স থাকে বা ফ্যাকাল্টিস যারা থাকে, তারা সাধারণত প্রদান করে থাকে, যেটা হলো বলা হচ্ছে ফর্মাল টিচিং। ওকে, আবার আবার ভাগও আছে, যেরকম এডুকেশনকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে তিনটে ওয়ে আছে, যেরকম ফর্মাল এডুকেশন, ওকে, একটা হলো ইনফর্মাল, একটা আছে হলো নন ফর্মাল। তাহলে একটা ফর্মাল এডুকেশন মানে আমরা জানি স্কুল কলেজে যে পড়াশোনা করা হয়ে থাকে সেটা ফর্মাল এডুকেশন। ইনফর্মাল কোনো কোথাও ধরনের ক্লাবের থেকে কিছু জানলাম বা নিজে ইউটিউব ঘেটে কিছু শিখলাম, যেগুলো ইনফর্মাল হতে আস্তে আস্তে চলতে ফিরতে কিছু শিখে ফেললাম, সাধারণত ইনফর্মাল। এবার এই দুটোর বাইরেও মানে আরো বেশি মানুষকে বলতে পারো যে ফর্মালও না, পুরোপুরি ফর্মালও না, আবার পুরোপুরি ইনফর্মালও না, তার একটা মিডিলে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি নন ফর্মাল এডুকেশন। তো নন ফর্মাল এডুকেশনটা কি, দেখো অনেকেই আছো যারা হয়তো বা ডিস্টেন্স থেকে পড়াশোনা করেছো বা ওপেন ইউনিভার্সিটি থেকে বা ওপেন স্কুলস থেকে পড়াশোনা করেছো, বা হতে পারে যেরকম অনেকের ক্ষেত্রে নৈশ বিদ্যালয় থাকে,
তো এইগুলো কিন্তু নন ফর্মাল, ঠিক আছে? এই ক্ষেত্রে অনেকটা বেশি কিন্তু হয়তোবা তুমি ডিগ্রি পাচ্ছ, কিন্তু সেটা অতটাই ফর্মাল হইতে না। প্রত্যেকদিন স্কুল যেতে হবে, বাধ্যবাধকতা নেই। তোমার ইচ্ছে হলো ক্লাস করতে পারছো, বয়সের কোনো রেস্ট্রিকশন থাকছে না। অর্থাৎ অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্লেক্সিবিলিটি কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে, যেখান থেকে খুশি পড়াশোনা করতে পারছো। তো এইগুলো কিন্তু নন ফর্মাল এডুকেশনের মধ্যে আসতে পারে। যেরকম আমাদের স্বয়ং যেরকম একটা প্ল্যাটফর্ম, এই যে এখানে যেরকম ছিল আমাদের স্বয়ং বলা হয়েছিল, তো এটাও কিন্তু একজন নন ফর্মাল। ওখানেও কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ওখানে কোর্স করতে পারো, তোমাদের ক্রেডিট গুলো নিতে পারো। তাছাড়াও এক্সাম দেওয়ারও সিস্টেম আছে কিছু, চাইলে তোমরা ডিগ্রি অর্জন করে সার্টিফিকেটও পেতে পারো। তো এটা কিন্তু এক ধরনের নন ফর্মাল এডুকেশন একটা প্ল্যাটফর্ম। ওকে, কিছু এখানে ডেফিনেশন আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না, নেক্সট স্লাইডে আমরা চলে আসবো। ওকে, তাহলে এবার চলে আসবো যে অবজেক্টিভস অফ টিচিং। তো অবজেক্টিভস অফ টিচিং এ যদি দেখি, যে আমাদের টিচিংটা কিন্তু অনেকটা কিন্তু সিস্টেমেটিক একটা প্রসেস। কিন্তু আমরা ভাবি যে অতটা মানে সিস্টেমেটিক না, তো কিন্তু এটা কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেস। ওকে, তো এখানে কিছু অবজেক্টিভ দেওয়া হয়েছে। সাধারণত কি করা হয়, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্টিভসটা কি টিচিং প্রসেসে, যে একটা ডিজায়ার্ড চেঞ্জেস আনার চেষ্টা করা হয় পিউপিল। পিউপিল মানে কি, যারা হলো শিক্ষার্থী বা শিক্ষানবিশ, স্কলার বা স্টুডেন্টস, তাদেরকে কিন্তু পিউপিল শব্দটা ইউজ করা হয়ে থাকে কিন্তু। আর কি আছে, টিচার শেয়ার নলেজ উইথ দ্য স্টুডেন্ট সো দ্যাট দে লার্ন অ্যাবাউট কনসেপ্ট ইন আ বেটার ওয়ে। তো টিচার তার সাধারণত, এটা ঠিক না, আমরা অ্যাকচুয়ালি ওই ব্যাংকিং এডুকেশন বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? যারা পেডাগোগিতে সম্ভবত অনেকে পড়ে পড়ে থাকতে পারো, পাওলো ফেরিয়ার। তো সেক্ষেত্রে ব্যাংকিং এডুকেশন বা ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশনের একটা কনসেপ্ট আছে, ব্যাংকিং এডুকেশন। মানে অ্যাকচুয়ালি আমরা টিচাররা কি করি, নিজেদের সবকিছু মানে নিজেদের, আমরা যা ভাবি, আমরা যা চিন্তা ভাবনা করি, আহ, বা আমার যেই মানে মাইন্ডসেট, সেটা স্টুডেন্টসদের উপর অনেক সময় আমরা চাপিয়ে দিই। তো সেই কারণে এই মানে ইনি মানে বিরোধিতা করেছিলেন, এই যে আমরা যে মানে ডিপোজিট করছি, মানে আমার যে চিন্তা ভাবনা, আমার যে থটস, সেটা স্টুডেন্টস এর মাথায় ডিপোজিট করে যাচ্ছি। তো আমি তো খারাপ চিন্তা ভাবনা তাদের উপর ডিপোজিট করতে পারি। তো সেই কারণে তিনি বিরোধিতা করেছিলেন এই ধরনের ব্যাংকিং এডুকেশন। তো সেই কারণে নাম দিয়েছিল ব্যাংক। ব্যাংকে যেরকম আমরা টাকা ডিপোজিট করি, ওরকমই টিচাররা কি করে স্টুডেন্টসদের মাথায় মানে তার সবকিছু ডিপোজিট করে। তো সেই কারণে তিনি বিরোধিতা করেছেন পাওলো ফ্রেয়ার। ওকে, ছাড়াও আমাদের, তো এই ক্ষেত্রে আমাদের টিচাররাও সেরকম শেয়ার করে তাদের নলেজ স্টুডেন্টদেরকে, যাতে তাদের কনসেপ্টটা আরো যাতে ক্লিয়ার যাতে হয়। ওকে, আর কি আছে, টিচার সাধারণত বিল্ডিং করে লার্নিং স্কিলস অফ লার্নার্স। লার্নিং মানে লার্নারদের বলতে পারো শিক্ষার ক্ষমতাগুলো বা স্কিলস গুলোকে ডেভেলপ করতে হেল্প করে। টিচার্স আরো কি করে, সাথে সাধারণত তাদের অ্যাটিটিউড, ওকে, এবং তাদের বিহেভিয়ার গুলোকে শেপিং করে থাকে কিন্তু, ঠিক আছে? আমাদের তো বিহেভিয়ার গুলো, আচরণ গুলোকে কি করে টিচাররা, কি করে আমরা যখন স্কুলে যখন যাই, তো কিছু আমরা কিছু তাদের নর্মস, এথিক্স, মোরালিটি, সেগুলো কিন্তু আমাদের কি করছে, আমাদের আচরণ গুলোকে, বিহেভিয়ার গুলো হচ্ছে, কিন্তু সেটাকে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা কিন্তু আমাদের শেপিং করার কিন্তু চেষ্টা করে, অর্থাৎ আকার দান করার চেষ্টা করে অ্যাজ এ টিচার। ওকে, অ্যাটিটিউডটাও শেপ করে থাকে। ওকে, এবার দেখো, এবার আমরা তো অবজেক্টিভ গুলো তো ওভারঅল একটা তো দেখলাম। এবার আমরা দেখে নিব যে এক একজনের ভিউ পয়েন্টে টিচিং এর অবজেক্টিভসটা কোথায় কোথায়, মানে টিচার্স এর অবজেক্টিভসটা কি হতে পারে, স্টুডেন্টস এর কি অবজেক্টিভস হতে পারে, সোসাইটির কি হতে পারে, স্কুলের হতে পারে কি, প্যারেন্টস দের কি হতে পারে। এখানে কিছু কিছু জিনিসগুলো ওভারল্যাপ করতে পারে। যেরকম টিচারের ভিউ পয়েন্টস এ এর আগে যেটা বলা হলো ওগুলোই আছে। দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ এনি সর্ট অফ টিচিং ইজ টু এনরিচ দ্য লার্নার উইথ দ্য নলেজ এবং উইজডম। ওকে, তাছাড়া ধরে নাও টিচার কি করে, সাধারণত এনহান্স করার চেষ্টা করে ক্রিয়েটিভ থিঙ্কিং, থিঙ্কিং স্কিল ডেভেলপ করে, ঠিক আছে? টিচাররা স্টুডেন্টসদেরকে আরো কি করে, তাদের ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বাড়িয়ে দেয়, যাতে স্টুডেন্টসরা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্সটা বাড়ে। তাছাড়া বলতে পারো যে বাচ্চার মধ্যে একটা হলিস্টিক ওভারঅল মানে সব ধরনের বিকাশ কিন্তু, সর্বোপরি বিকাশ করার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু, হলিস্টিক ডেভেলপ মানে
মোরালিটি, এথিক, ইমোশনাল সমস্ত ক্ষেত্রে কিন্তু কগনিটিভ সমস্ত ক্ষেত্রে ডেভেলপ করতে হেল্প করে। আবার স্টুডেন্টস আরো কি করে থাকে টিচার? টু হেল্প স্টুডেন্টস টু রিমেন মোটিভেট টুয়ার্ডস লার্নিং। স্টুডেন্টসদের কিন্তু মোটিভেটেড করার চেষ্টা করা হয় যে হ্যাঁ তুমি পড়াশোনা করো বা তুমি এটা করো তাহলে ভালো হবে। তো টিচারের ভিউ পয়েন্টে এটা দাঁড়ায়। লার্নার ভিউ পয়েন্টসটা কি? টিচার্সদের কাছ থেকে যাতে একটা ডাউটলেস, মানে আমরা হয়তোবা এখন বড় হয়ে গেছি, আমাদের কাছে হয়তোবা সোশ্যাল মিডিয়া আছে, আমরা কিন্তু কিন্তু আমরা তো চাই সাধারণত ডাউটলেস যাতে নলেজটা পাই। বই পড়ে তো হয়ে যায় অনেক সময়, কিন্তু একটা ধরে দিতে হয়। তুমি যেটা বই পড়ে হয়তোবা তুমি যেটা আ ১ ঘন্টা লাগবে সেই জিনিসটা ভালো করে মুখস্থ করতে, একজন টিচার যদি তোমাকে যদি সেই জিনিসটা যদি একটু ধরিয়ে যদি দেয়, তাহলে সেই কাজটা কিন্তু ১০ মিনিটে হয়ে যেতে পারে। তাহলে কি ডাউটলেস নলেজ সেটা, প্লাস সাবজেক্ট সম্পর্কে একটা ইন-ডেপথ ভিউ যাতে পাই, এবং তার সাথে, সাথে আ এডুকেশন সিস্টেমে যেসব রিসেন্ট ট্রেন্ডস গুলো আসছে, মানে চেঞ্জেস তো ওভারঅল চেঞ্জিং। তো সেক্ষেত্রে চেঞ্জেস গুলো কিন্তু মানে জানতে পারে, কিন্তু বেনিফিটেড হয় অ্যাজ অ্যাজ এ লার্নার। ওকে? স্কুলস এর ভিউ পয়েন্টে কি হতে পারে? তো সাধারণত কিছু অবজেক্টিভস আছে, যেরকম বলতে পারো যে হেলথি এবং পজিটিভ একটা লার্নিং কালচার যাতে স্কুলের মধ্যে তৈরি হয়। আ তাছাড়াও আরো কি হয়, যাতে বাচ্চাদের শুধু একাডেমিক দিকগুলো না, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যাতে বাচ্চারা পায় কারিকুলামের মধ্যে দিয়ে। আর প্রত্যেকটা স্কুল বা ইনস্টিটিউশনের কিছু বলতে পারো যে টার্গেট ঠিক করে দেওয়া থাকে। অ্যাডমিনিস্ট্রেশনরা কিন্তু ঠিক করে দেওয়া থাকে। যেরকম তুমি যদি বলো যে রামকৃষ্ণ মিশনের ওখানে তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে। সেটাও যাতে মানে বলতে পারো সেই জায়গায় যাতে পৌঁছাতে পারে স্টুডেন্টসরা, সেটাও কিন্তু চায় কিন্তু একটা স্কুল। প্যারেন্টস এর ভিউ পয়েন্টে কি? প্যারেন্টসরা সবসময় চায়টা কি? সে সবসময় আপডেট অ্যাজ এ চিলড্রেন, তার শিশু কতটা প্রোগ্রেস করছে সেটা। আ প্যারেন্টসও কিন্তু ফুল ইনভলভমেন্ট থাকে কিন্তু টিচিং প্রসেস এর মধ্যে। আ তাছাড়া বলতে পারি এক্সট্রা এফোর্ট দেয়। ঠিক আছে? সিম্পল অ্যাজ ক্রিয়েটিং কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ফর এডুকেশন ফর বেটার চাইল্ড ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু অ্যাজ চায়। আর কি আছে? সোসাইটি। সোসাইটিরও কিছু নিডস রয়েছে। আ সোসাইটি চায় আরো বেশি লোক, আরো বেশি স্টুডেন্টসরা বলতে পারো যে আরো বেশি ব্যক্তিরা লিটারেট হোক। তাই তো? আ বলতে পারো যে আ যেটা হলো স্টুডেন্টসরা যদি এডুকেটেড হয় সেটা কিন্তু বেনিফিটেড হয় ফর সোসাইটি। দেখো যত বলতে পারো যে মডার্ন যেসব কি বলবো উন্নত দেশগুলো আছে, ডেভেলপ কান্ট্রি গুলো, তাদের কিন্তু এডুকেশন হারটা কিন্তু অনেক হাই। মানে প্রায় 100% ই বলতে পারো। এবং সোসাইটি আরো চায় যে এডুকেশনটা যাতে সবার কাছে যাতে পৌঁছে যেতে যায়। এগুলো কিন্তু সোসাইটির ভিউ পয়েন্টস এ কিন্তু। ওকে? চল, কেউ রাইজ হ্যান্ড করেছে। ওকে? কারো কিছু বলার আছে? এবার চলে আসবো যে আমাদের শিক্ষণের প্রকৃতি। তো বিভিন্ন এডুকেশনিস্ট, ফিলোসোফার, সাইকোলজিস্ট এর বিভিন্ন আ রিজন এ ওয়ার্ল্ড এর কিন্তু আলাদা, আলাদা বলতে পারো যে ডিফারেন্ট দেখা যায় এই টিচিং এর বলতে পারো যে আ নেচারটা। তো তাও আমরা একটু ওভারঅল দেখে নিচ্ছি যে টিচিংটা অ্যাজ এ কি ট্রাইপোলার প্রসেস। ঠিক আছে? অর্থাৎ ত্রিমুখী একটা প্রক্রিয়া। সেই ৩ টে পোলস কি, কি আছে? সাধারণত টিচার, পিপল এবং সাবজেক্ট ম্যাটার। ঠিক আছে? কারিকুলাম, তার সাথে, সাথে স্টুডেন্টস এবং টিচার। ওকে? আরেকটা আছে টিচিং ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রসেস। ওকে? ইন্টারেকশন প্রয়োজন স্টুডেন্টস, টিচার। আজকে হয়তোবা তোমাদের সাথে আমি ইন্টারেক্ট করার সুযোগটা খুবই কম পাচ্ছি। তাও তোমাদের জন্য চ্যাট বক্স ওপেন আছে। চাইলে কেউ কিছু বলতে পারো। অর্থাৎ ইন্টারেকশন কিন্তু থাকে, পার্টিসিপেশন থাকে টিচার এবং স্টুডেন্টস এর মধ্যে, যাতে দুজনেই কিন্তু মিউচুয়াল বেনিফিটেড হয় কিন্তু। তাদের যেই গোলটা থাকে সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু। অর্থাৎ টিচিংটা কিন্তু একটা ইন্টারেক্টিভ প্রসেস। আরো কি বলা হয়েছে? টিচিং এর আরো কিছু মাল্টিপল লেভেলস রয়েছে। আমরা যখন সিলেবাসটা ডিসকাশন করলাম, তখন কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম যে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেলস, এরকম কিন্তু ৩ খানা কিন্তু লেভেলস রয়েছে। মাল্টিপল লেভেলস অফ টিচিং। আচ্ছা। টিচিং মাস্ট বি প্ল্যান্ড। ওকে? আমরা যারা বিএড, ডিএলএড করেছি তারা আমরা জানি যে পড়াতে গেলে আগের থেকে একটা প্ল্যানিং করতে হয় আমাদের।
লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান আমাদের করে যেতে হতো, অর্থাৎ সিস্টেমেটিক এবং অর্গানাইজ একটা প্রসেস। আচ্ছা, টিচিং নিডস ইফেক্টিভ রেসিপ্রোকাল কমিউনিকেশন। ওকে, দেখো এই ক্ষেত্রে কমিউনিকেশন জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কমিউনিকেশন স্কিলসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে বিটুইন টু অর মোর পার্সনস কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে থাকে, কিন্তু একে অপরের তাদের আইডিয়াস বা ভিউ পয়েন্টস গুলো কিন্তু এক্সচেঞ্জ করা হয়ে থাকে। তো ভালো একজন যদি কমিউনিকেট করতে পারে, একজন টিচার, তাহলে তার স্টুডেন্টস গুলো একটু বুঝতেও সুবিধা হবে, বোঝার ক্ষেত্রেও। ওকে, নেক্সট আছে যে টিচিং ইজ দ্য মোটিভেশন টু লার্ন। ওকে, তো টিচিং এর দ্বারা কি হচ্ছে, স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করা হয়, গাইডেন্স করার চেষ্টা করা হয়, মানে স্টুডেন্টসদেরকে ডিরেকশন দেওয়া হয়, এনকারেজ করা হয় যাতে তুমি যাতে পড়াশোনা করো, অর্থাৎ মোটিভেটেড করার চেষ্টা করা হয় কিন্তু। আচ্ছা, টিচিং ইজ এ গাইডেন্স, নানান রকমের গাইডেন্স হতে পারে। ভোকেশনাল গাইডেন্স প্রোভাইড করা হতে পারে স্কুলে, এডুকেশনাল গাইডেন্স হতে পারে, ঠিক আছে, প্রফেশনাল গাইডেন্সও হতে পারে, নানান ধরনের কিন্তু গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে কিন্তু। সাধারণত পরামর্শ দেওয়া হয়ে থাকে যে তুমি কোন ফিল্ডে যেতে পারো, অর্থাৎ রাইট ম্যাটার বা রাইট টাইমে কোনটা জিনিস তোমার জন্য বেস্ট হবে, কোন রাইট থিংস কোনটা বেটার হবে। নেক্সট আছে টিচিং অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টিভিটিস। মানে শিক্ষাদানটা একটা তো প্রফেশন, ডক্টর, লয়ারদের মতন টিচিংটা একটা প্রফেশন। আচ্ছা, টিচিংটাকে কি বলা হয়েছে, ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। ওকে, কেন বলা হয়েছে টিচিং প্রক্রিয়াটাকে মানে কলা এবং বিজ্ঞান দুটোর সাথেই সম্পর্ক করা হয়েছে। তো দেখো টিচার কিন্তু দেখো কি করে থাকে, ভ্যারিয়াস সিচুয়েশন, নানান সিচুয়েশনে নানান ধরনের কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে সেই সিচুয়েশন ওয়াইজ। এবং এই যে টিচাররা যখন বলতে পারো যে ডিল করছে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, আহ, তখন কিন্তু প্রত্যেকটা মানে ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু আর্টিস্টিক, কি কখন কিভাবে অ্যাপ্লাই করছে সেই জিনিসটা, সেটাও একটা ব্যাপার। তাহলে কি হয়ে যাচ্ছে, আর্ট। সবার হয়তোবা অনেকের লেকচার মেথড দিচ্ছে, লেকচার মেথডস একটা টেকনিক্স, তো টেকনিক্সটা একটা সায়েন্সের একটা পার্ট, একটা ফলো করা হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস অ্যাপ্লিকেশনটাও তো আলাদা, একজন টিচার একরকম ভাবে পড়াচ্ছে। তাহলে সেদিক থেকে একটা প্রপার টেকনিক এবং আর্ট অফ টিচিং থাকে, যে কোন সময় আমরা কোন পদ্ধতি বা বলতে পারো কোন টেকনিক্সটা অ্যাপ্লাই করব, সেটাও কাজ করছে, সেটাও কিন্তু একটা বলতে পারো যে আর্ট। শুধু থিওরিটাই জেনে গেলাম সেটা তো না, কিন্তু সেটা অ্যাপ্লিকেবলও করতে হচ্ছে। তাহলে আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। টিচিং কি করে, সাধারণত স্টুডেন্টদেরকে ইনফরমেশন দেয়, নলেজ দেয়, ফ্যাক্টস প্রোভাইড করে, স্কিলস দেয়, ওকে, যাতে ফিউচার ইউজ করতে পারে অ্যাজ একজন টিচার। ওকে, এগুলো গেল হলো আমাদের নেচার্স অফ টিচিং। আগেরটা আরেকবার বুঝিয়ে দিন, মানে আগেরটা বলতে কোনটা, সুদীপ কুড়ে, আরেকবার বুঝিয়ে দিন আগেরটা কোনটা বলো তো। কোনটা একটু বলো, অবজেক্টিভস গুলো, কারণ তুমি কি ছিলে না নাকি? অবজেক্টিভস তো পড়ানো হয়ে গেছে। আচ্ছা, আহ, তুমি যদি না থেকে থাকো তাহলে রেকর্ডিংটা প্রোভাইড করে দেওয়া হবে, তুমি একবার দেখে নিতে পারো, কারণ এখন রিপিট করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আচ্ছা, চলো দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং। ওকে, দেখো যদি খেয়াল করি যে একটা ভালো শিক্ষা প্রদান করতে গেলে কি কি তার বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তো ভালো একটা টিচিং তখনই বলবো যেটা প্ল্যান্ড হবে এবং সিস্টেমেটিক হবে। একটা বাড়ি বানাতে গেলেও আগের থেকে প্ল্যানিং করে নিতে হয়, সিস্টেমেটিক ওয়েতে এগোতে হয়। মানে সেই কারণে একটা টিচিংটাও কিন্তু একজন প্ল্যানিং প্রয়োজন, অবশ্যই তাকে প্ল্যান করে করা উচিত, যে কেয়ারফুল সিলেকশন করা উচিত, মানে কখন কি সাবজেক্ট কেমন ভাবে পড়ানো হবে, বা কোন চ্যাপ্টারটুকু কখন সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু কাজ করছে, বা রিভিশন দেওয়া যেতে পারে, অর্থাৎ প্ল্যান্ড এবং সিস্টেমেটিক কিন্তু থাকে।
হ্যাঁ, সবার জন্যই দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আচ্ছা, দেন আছে হলো প্রফেশনাল অ্যাক্টিভিটিস। একটু আগে বলা হয়েছে যে টিচিং একটা প্রফেশনাল সাথে যুক্ত অ্যাক্টিভিটি ইনভলভ টিচার এবং স্টুডেন্ট, যাতে সাধারণত স্টুডেন্টসদের যাতে যেখানে ডেভেলপমেন্ট হয়। আরেকটা কি হয় যে প্রিপারেশন ফর লাইফ অ্যাক্টিভিটিস। তো একজন ভালো টিচিং প্রোভাইড করে একজন শিশুকে তার ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল দিকগুলো তুলে ধরতে বা তাকে এনেবল করতে, পার্টিসিপেট করতে তার লাইফের অ্যাক্টিভিটিস গুলো করার জন্য। ঠিক আছে? মানে আমরা তো মানুষ হয়ে জন্মাই ঠিকই, কিন্তু কিন্তু আমরা কিন্তু যদি শিক্ষা যদি না পাই তাহলে কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারবো না। তো সেই কারণে ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল দিকগুলো কিন্তু কাজ করছে, কিন্তু মানে হেল্প করছে, এবং যা আমাদের ফিউচারের ক্ষেত্রেও ভবিষ্যতে কাজে লাগবে। হয়তোবা আমি একটা জিনিস শিখে গেছিলাম ক্লাস 8 এ, সেই জিনিসটা আমার পরবর্তীকালে জীবনেও প্রয়োজন পড়তে পারে। স্কুলে গিয়ে আমরা হয়তোবা কমিউনিকেশন স্কিলসটা আমাদের বেটার হচ্ছে, যাতে ফিউচারে কোথাও লোকজনের সাথে কথা বলতে গিয়ে আমাদের সুবিধা হবে। আমরা অনেক সময় ম্যাথমেটিক্স শিখে আসছি, তাই তো? ইংরেজি শিখছি বা কিছু। তো অর্থাৎ ফিউচার লাইফ এ তো হেল্প হচ্ছে। সেটাই প্রিপারেশন স্টার্ট হয় আমাদের স্কুল থেকে। আচ্ছা, ট্রেনিং দ্য ইমোশনস। তো আমাদের দেখো ছোটবেলায় যখন জন্মগ্রহণ করি আমাদের ইমোশনস এর সংখ্যাটা, পরিমাণটা খুব কম থাকে। আমরা শুধু কান্না করি বা ভয় পাই, এগুলো ইমোশন থাকে। কিন্তু যখন আর একটু বড় হই আমাদের কিন্তু অনেক নতুন নতুন ইমোশনস গুলো কিন্তু আহ ডেভেলপ হয়, এবং ইমোশনস গুলোকে আমরা কন্ট্রোল করতেও পারি কিন্তু। ছোটবেলায় যা কিছু হয় কেঁদে ফেললাম, কিন্তু এখন যদি মনে হয় যে মনে অনেক কষ্ট লাগছে, কিন্তু আমরা কাঁদবো না কিন্তু, কারণ আশেপাশের লোকজন কি বলবে, তাই তো? অর্থাৎ দেখো একজন গুড টিচার সাধারণত কি করে থাকে, চ্যানেলাইজ করে, সাবলিমেট করতে হেল্প করে, অবদমিত করতে হেল্প করে তাদের ইমোশনস গুলো, তাদের ড্রামা, সিঙ্গিং, পেইন্টিং, গেমস, তাই তো? এগুলোর মাধ্যমে অনেক সময় সাবলিমেশনস করছে, রেশনালাইজেশন করতে হেল্প করছে। তো অর্থাৎ ইমোশনস গুলোকেও কিন্তু কন্ট্রোল করতে শিখছে বা ট্রেন করছে কিন্তু একটা টিচিং। ওকে, ম্যাটার্স অফ ড্রয়িং আউট। ওকে, মানে বের করার চেষ্টা করা হয়ে থাকে। মানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বদলে তোমার ভিতরে কি রয়েছে সেটাকে ড্র আউট করার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু টিচিং এর দ্বারা কিন্তু। ওকে, অর্থাৎ একজন সেই শিক্ষার্থীকে একটা সুইটেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়, যাতে সেই জায়গাটায় যাতে মানে কি বলবো, তার যেই মানে ভিতরকার যেই সত্তাটা সেটা যাতে পরিস্ফুটিত হয়, এরকম বলতে পারো পরিষ্কার বাংলা ভাষায়। যদি আমরা বলো যে তাকে সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করছি। ধরুন একজন মালিক সাধারণত একটা বাগানে সাধারণত কি, ধরুন এমন একটা এনভায়রনমেন্ট করে একটা ছোট্ট চারাগাছ যাতে একটা বড় হতে পারে। তো একটা টিচারও সেরকম করে থাকে, যাতে সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করতে পারে। সে যাতে ফিউচারে গিয়ে একটা বড় সিঙ্গার হতে পারে, একজন ডান্সার হতে পারে, বা একজন ভালো টিচার হতে পারে, বা ডক্টর হতে পারে। তাই তো? সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করে থাকে কিন্তু। অর্থাৎ চাইল্ডস এর কিন্তু সেই ন্যাচারাল ক্যাপাসিটিস টা তুলে ধরার চেষ্টা করা হয়, চাপিয়ে দেওয়ার বদলে। দেখো এটা পুরোপুরি ভারতবর্ষের অ্যাসপেক্ট এ দেখলে হবে না। এটা ওভারঅল ওয়ার্ল্ড এর অ্যাসপেক্ট এ, গ্লোবাল অ্যাসপেক্ট এ বিচার করতে হবে। আমাদের এখানে সাধারণত চাপিয়েই দেওয়া হয়। আচ্ছা, লিবারেটস দ্য লার্নার্স। ঠিক আছে? সাধারণত সাকসেসফুল টিচিং লিবারেশনটা ভালো করে দেয়, লিবার্টি প্রোভাইড করে থাকে কিন্তু। যাতে একজন স্টুডেন্টস তার ফিউচারে গিয়ে যদি সেরকম সমস্যায় পড়ে, ইন্ডিপেন্ডেন্টলি সেই প্রবলেমটা সলভ করার মতন তাকে সেই মানে ক্যাপাসিটিটা তৈরি করে দেয়, বা সেই আহ কি বলবো, মানুষের হয়তো ভীত যাতে থাকে, মানে তোমার মধ্যে সেই বিল্ড আপ করে দেওয়া হয় যাতে তুমি ফিউচারে গিয়ে এটা করতে পারো, বা একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা প্রবলেম সলভ করতে পারো। সেটা তোমার মধ্যে সেই কি বলবো, সেই পাওয়ারটা তৈরি করে দেওয়া হয়। ওকে, অ্যান অ্যাক্টিভ প্রসেস। ওভারঅল স্টুডেন্টস টিচার বোথ অ্যাক্টিভ প্রয়োজন। আর কি আছে এখানে, স্টিমুলেটিং অ্যান্ড প্রোগ্রেসিভ। ওকে, তো গুড টিচিং ইন্সপায়ার কি করে থাকে, স্টিমুলেটস করে থাকে স্টুডেন্টস দেরকে ওই যে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ নিজে থেকে নিজে করার সেই শক্তিটা তাদের মধ্যে জাগরিত হয়। আমরা যেটা প্রথম দিকে পরনির্ভর থাকি, আস্তে আস্তে কিন্তু আমরা কি হয়, সেলফ সেলফ জিনিসটা কিন্তু কাজ করে। ছোটবেলায় মা হয়তো বা খাইয়ে দিত,
কিন্তু এখন সাধারণত দেয় না। অনেকে হয়তোবা দেয়, সেটা আলাদা ব্যাপার। সাধারণত দেয় না কিন্তু। অর্থাৎ টিচারও কিন্তু সেরকম ইন্সপায়ার করে, স্টিমুলেটস করে আমাদেরকে, নিজে শেখো, নিজে করো, নিজে করলে তবেই পারবে। ঠিক আছে? গিভিং গাইডেন্স, ওকে? কিছু সেক্ষেত্রে আ গাইডেন্স গুলো প্রোভাইড করা হয়। কোরের একটা টিচিং, নানান ধরনের গাইডেন্স মানে রাইট ডিরেকশন কি হবে তোমার ফিউচারে। ঠিক আছে? তুমি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। এডুকেশনাল গাইডেন্স হতে পারে, ভোকেশনাল গাইডেন্স হতে পারে। নানা ধরনের গাইডেন্স গুলো প্রোভাইড করা হয় কিন্তু। আ নেক্সট আছে এস্টাবলিশিং আ রিলেশনশিপ। তো এখানে ট্রাইপোলার প্রসেস টিচার, স্টুডেন্টস এবং সাবজেক্ট ৩ টের সাথে কিন্তু আমাদের কি হয়ে থাকে সাধারণত আ রিলেশনটা জোরদার হয়। তুমি যে সাবজেক্টটাকে ভালোবাসবে না, সেই সাবজেক্টকে কিন্তু নিয়ে কিন্তু এগোতেও পারবে না। জোর করে হয়তোবা তোমাকে ইংলিশ অনার্স নিতে হয়েছে পরিস্থিতি। কিন্তু তুমি জোর করে নিয়ে কিন্তু সেই সাবজেক্ট নিয়ে কিন্তু বেশি দূরে এগোতে পারবে না কিন্তু। এরকম ব্যাপার কাজ করে কিন্তু। আর তার মানে কি? আমাকে সব ৩ টেকেই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে কিন্তু। আচ্ছা। নেক্সট আছে মিনস অফ অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আ টিচার্স কিন্তু আমাদের কিন্তু হেল্প করে স্টুডেন্টসদেরকে অ্যাডজাস্ট করতে। ঠিক আছে? এনভায়রনমেন্ট তো ওভারঅল চেঞ্জিং। তো চেঞ্জিং এনভায়রনমেন্ট এ কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারবো, অর্থাৎ অভিযোজন করতে পারবো, সেটারও কিন্তু একটা পরীক্ষা, যা ভয় পেলেই হলো না। আচ্ছা, ডেমোক্রেটিক ও অর্থাৎ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকে ক্লাসের মধ্যে, সকলের যাতে সেই সুযোগটা যেন তারা পায়। কাইন্ড এবং সিম্প্যাথি, মানে দয়ালুতা এবং সিম্প্যাথিটাও কাজ করে। সাধারণত গুড টিচার্স প্রোভাইড সিচুয়েশন, সেটা হলো একটা সিম্প্যাথেটিক সিচুয়েশন তৈরি করে থাকে স্কুলের মধ্যে, যাতে সবাই যাতে অপরচুনিটিটা পায়, ক্যাপাসিটিটা বিল্ড আপ হয়। ঠিক আছে? সিম্প্যাথি, এমপ্যাথি, অ্যাপ্যাথিটাও থাকে। আচ্ছা। ডায়াগনস্টিক রিমেডিয়ালস, ভালো একটা টিচিং সাধারণত শুরু হয় বলতে পারো যে ডায়াগনস্টিক এবং রিমেডিয়াল। ঠিক আছে? তার মধ্যে যদি কোনো খামতি যদি থাকে, সেটা ডায়াগনোস করে কিন্তু সেই খামতিটা দেখার চেষ্টা করা হয়। আ সেটার উপর বেস করে টিচার ধরুন ডায়াগনস্টিক টেস্ট করল তোমার উপরে। এবং দেন সেটাকে বলতে পারো সেটাকে দূর করার জন্য অনেক সময় রিমেডিয়াল ক্লাস, রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করা হয়ে থাকে। তাই তো? আচ্ছা। ক্রিয়েটিভ এবং রিক্রিয়েশনাল গুড টিচিং প্রোভাইডস কি করে থাকে? বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভনেস এর আ বা রিক্রিয়েশন, নতুন কিছু আরেকটাকে রিক্রিয়েট করার কিন্তু সুযোগটা তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এগুলো গেল কিন্তু আমাদের, কি গেল এগুলো আমাদের? ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং, ভালো শিক্ষাদানের বৈশিষ্ট্য। আচ্ছা, বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং, এবার চলে আসবো। টিচার, লার্নার্স বা যেটা স্টুডেন্টস বলা হয়, অনেক জায়গায় পিপিলও পেতে পারো, সাবজেক্ট এবং এনভায়রনমেন্ট। ৩ টে জিনিসই বেশি গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে বেশি টিচার থাকছে, আ এবং টিচার সাধারণত কি ইনোভেটর অফ ইনোভেশন, ইনফরমেশন এবং নলেজ এর। ঠিক আছে? সে হলো ক্রিয়েটর এবং ট্রান্সমিটার অফ নলেজ। নলেজটাকে ট্রান্সমিট করে থাকে। অনেক ক্ষেত্রে মেইন রোল প্লে করে থাকে। তাই তো? আর স্টুডেন্টস আ তাহলে ইন্ডিপেন্ডেন্ট কে? সাধারণত টিচার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কে? আমাদের টিচার। এবং সেম উল্টোটাকে সাধারণত ডিপেন্ডেন্ট কে? তাহলে ম্যাচিউর কে? আমাদের টিচাররা অলওয়েজ ম্যাচিউর। আর এক্ষেত্রে আমরা দেখতে পারছি যে লার্নাররা হলো ডিপেন্ডেন্ট কারোর উপর এবং ইমেচিউর। এবং সাধারণত সে কি করে থাকে, টিচারের কাছ থেকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে, কিছু নলেজ গেট করার চেষ্টা করে। তাই তো? আর কি থাকে? হি হ্যাজ কোঅপারেটিভ টিচিং লার্নিং প্রসেস, টিচার্স এন্ড ট্রাই টু গেট মাচ ইনফরমেশন নলেজ অ্যাজ পসিবল ফ্রম হিম। যতটুকু চেষ্টা করে থাকে সাধারণত নিয়ে থাকে। নেক্সট আছে যে সাবজেক্ট। সাবজেক্ট বা কারিকুলাম। তো মেইন কনসার্ন যে কোন জিনিসটা পড়ানো হচ্ছে, এবং সাবজেক্টটা চুজ করার আগেও কিন্তু অবজেক্টিভস টা দেখা হয়ে থাকে যে
সেই অবজেক্টিভসটা ফুলফিল হবে কি না। কারণ যে কোনো একটা কারিকুলাম যখন তৈরি করা হয় বাচ্চাদের মধ্যে কিছু যখন পজিটিভ চেঞ্জেস আনার চেষ্টা করে হয়ে থাকে, তো তার আগে কিন্তু সবকিছুরই কিন্তু একটা অবজেক্টিভস কিন্তু মানে সিলেক্ট করে নেওয়া হয় যে এইটা জিনিস করা হলে বাচ্চারা এই জিনিস শিখতে পারবে বা ফিউচারে গিয়ে এটা হতে পারবে। তার অবজেক্টিভসটা কিন্তু সিলেকশন আগের থেকে প্রয়োজন। সাধারণত সাবজেক্ট ম্যাটার্স এ যেসব টপিক গুলো জেনারেলি কিন্তু ডিসাইড করে থাকে দ্য টিচার, বাট লার্নার ক্যান অলসো কন্ট্রিবিউট দ্য ডিসাইডিং এ টপিক সো দ্যাট এ ব্যালেন্স এবং হারমোনিয়াস ডেভেলপমেন্ট টেক প্লেস। ঠিক আছে, গ্রাসরুট মডেল আছে, এরকম কিন্তু নানান ধরনের মডেলস আছে যেগুলো কারিকুলাম মডেলস সাধারণত বলা হয়ে থাকে। নেক্সট হলো এনভায়রনমেন্ট। ভালো এনভায়রনমেন্টে ভালো ডেভেলপমেন্ট হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে। ভালো একটা সুইটেবল এনভায়রনমেন্ট পেলে কি হবে, সাধারণত পসিবল তখনই হয়ে থাকে যখন বাচ্চাকে আমরা নার্চার সেই পরিচর্যা করার সুযোগটা যাতে পাই। তো এইগুলোই বলা যায় একটা ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন, যেক্ষেত্রে একটা লার্নারের গ্রোথ এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে কিন্তু। তাহলে এগুলো গেল হলো আমাদের এই তিনটে বেসিক, সরি চারটে হলো আমাদের বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। দেন চলে আসবো হলো আমাদের চলো কনসেপ্ট অ্যান্ড মডেলস অফ টিচিং। তাহলে কনসেপ্টস এবং মডেলস অফ টিচিং সাধারণত দুটো, পেডাগগি বা এন্ড্রাগগি, আমরা আরেকটা তার সাথে জানবো, আরেকটা হলো আছে হেউটাগগি। তো পেডাগগি শব্দটার সাথে বা পেডাগজি, অনেক বই পাবে পেডাগগি বা পেডাগজি সিস্টেম বা মানে মেথড সাধারণত পড়ানো হয়ে থাকে সাধারণত ছোট বাচ্চাদের জন্য, কিন্তু পেডাগগি মডেল ফলো করা হয়ে থাকে কিন্তু। তো পেডাগগি মডেলটা হলো ইনস্ট্রাক্টর বেসড টিচিং অর ট্র্যাডিশনাল যে টিচিং, যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম ইনস্ট্রাক্টর বেসড, অর্থাৎ এক্ষেত্রে টিচারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম একটা মডেল। তো যে ক্ষেত্রে টিচারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হয়ে যাবে হলো কনভেনশনাল মেথডস ফলো করা হয়ে থাকে। তো এক্ষেত্রে টিচার টোটাল জিনিসটা কিন্তু কন্ট্রোল করে থাকে। মেটেরিয়ালস কোন কি মেটেরিয়ালস পড়ানো হবে, মানে এক্ষেত্রে কারিকুলাম কি হবে এবং টিচারদেরকে কিভাবে স্টুডেন্টসদেরকে আমরা কিভাবে পড়াবো, কোন স্পিডে পড়াবো, পেস অফ লার্নিং যেটাকে বলা হচ্ছে সেটা। এক্ষেত্রে অনলি পারপাস কি থাকে এই যে পড়ানোর সিস্টেমটাতে, মানে শুধুমাত্র আহ দেখো অ্যাকোয়ার্ড এবং মেমোরাইজ নিউ নলেজ অর লার্ন, অর্থাৎ নিউ স্কিলস। দেখবে যে আমি কেন এটা বললাম যে পেডাগোগি মডেলটা হল চাইল্ড বা ছোট বাচ্চাদের জন্য, কারণ তারা অনেক কিছু না বুঝে শুধুমাত্র মুখস্থই করে যায়। ঠিক আছে, তাদের মধ্যে সেই প্রবণতা দেখবে, তারা অত বোঝার চেষ্টা করে না কেন এটা হয়েছে বা কি হয়েছে, কিভাবে এলো, সেটা বড় ব্যাপার না, তারা কিন্তু মুখস্থ করে যায়, একের ঘরের নামতা বলো আর যাই বলো না কেন। তো অর্থাৎ মেমোরাইজেশন একটা গুরুত্বপূর্ণ ভাগ করা হচ্ছে, এবং এক্ষেত্রে ডিপেন্ডেন্ট কে থাকে, লার্নার অলওয়েজ ডিপেন্ডেন্ট অন ইনস্ট্রাক্টর বা টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকে। আর এই লার্নিংটা সাধারণত চার দেওয়ালে ক্লাসরুমের মধ্যেই শুধু প্রোভাইড হয়ে থাকে, এবং টিচার সাধারণত ইভ্যালুয়েট করা হয়ে থাকে পুরো লার্নিং প্রসেসে স্টুডেন্টসদের কে, বলতে পারো যে ক্লাসের শেষে বা ফাইনাল এক্সামও বলতে পারো। তো এই ধরনের মডেলস গুলো এটা হলো পেডাগোগি মডেলস, এবং এই পেডাগোগি মডেলসটা যেহেতু একটা কনভেনশনাল পুরোনো একটা সিস্টেম, সেই কারণে মডার্ন এডুকেটার্সরা কিন্তু আহ, এই মডেলসটাকে অতটা পছন্দ করে না। আর কিছু করাও নেই, ছোটবেলায় বাচ্চাদেরকে আমরা জোর করেই স্কুলে পাঠিয়ে দিই, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু ভালো দিকও আছে এই মডেলসে, কারণ আহ যদি খেয়াল করে যদি দেখো বাচ্চাদের তো সেই ক্ষমতা নেই তারা কি পড়বে কি ভালো লাগবে, কারণ তাদের সেই বোঝার ক্ষমতাটা কিন্তু তৈরি হয় না, উল্টো আর আমরা জোর করে তাদের উপর চাপিয়ে দিয়ে থাকি। নেক্সট আরেকটা ভালো জিনিস আছে সেটা হলো অ্যান্ড্রোগিক্যাল। অ্যান্ড্রোগির সাথে অ্যাডাল্ট মানে বড়দের কথা বলা হচ্ছে, অলসো নোন এস লার্নার সেন্টার টিচিং অর মডার্ন টিচিং একটা বলতে পারো, একটা মডেলস, সেটা হলো অ্যান্ড্রোগি। একটা মডার্ন একটা টিচিং, এক্ষেত্রে লার্নার সেন্টার্ড বা ফ্লেক্সিবল প্রসেস অফ টিচিং, অনেকটা বেশি ফ্লেক্সিবল থাকছে, এবং যখন ফ্লেক্সিবল থাকবে তখন লার্নারকে সামনে রেখে বা তাকে গুরুত্ব দিয়েই কিন্তু এই মডেলসটা
ফলো করা হয়, এবং লার্নারের ক্ষেত্রে মোস্টলি কি থাকে, সেলফ ডিরেক্টেড, নিজের থেকেই সাধারণত করার চেষ্টা করে। এই যে আজকে যেরকম তোমাদেরকে কেউ, বাবা মারা নিশ্চয়ই বলেনি যে আজকে ক্লাসে আসছে, তোমাদের মনে হয়েছে তোমরা এসেছো, তাহলে কি হচ্ছে, আমাদের ক্লাসরুমটা আজকে বলতে পারো অ্যান্ড্রোগয়িক্যাল মডেল কিন্তু ফলো করা হচ্ছে। তাছাড়াও এই কিছু ক্যারেক্টারিস্টিক আছে, লার্নিং থ্রু ডিসকভারির মাধ্যমে হচ্ছে, এর একটা আহ, মানে বৃহৎ একটা সোশ্যাল কনটেক্সট রয়েছে। টিচার্স অফারিং অপরচুনিটিস টু লার্নার টু লার্ন দেমসেলফ, অ্যাকোয়ার নিউ নলেজ এবং ডেভেলপ নিউ স্কিলস, এবং সেলফ ইভ্যালুয়েশনের জায়গাটাও কিন্তু থাকে এই অ্যান্ড্রোগয়িক্যাল মডেলে। আরেকটা দেখো, হিউটাগগিউ বলে একটা কনসেপ্ট আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, পেডাগজিতে সবচেয়ে গুরুত্ব, উম, যার বেশি কন্ট্রোল থাকে, কার বেশি কন্ট্রোল, টিচারের বেশি কন্ট্রোল। অ্যান্ড্রোগগিতে উভয়েরই বেশি গুরুত্ব থাকে। আরেকটা হচ্ছে হিউটাগগি, সেটা হলো লার্নারকে সবচেয়ে বেশি মানে সেই সবকিছু কন্ট্রোল করে থাকে। সাধারণত স্কুল, সাধারণত এডুকেশন সেক্টরের মধ্যে স্কুলটা পেডাগজি ফলো করা হয়ে থাকে, অ্যান্ডাগজি ফলো ফলো করা হয়ে থাকে অ্যাডাল্ট এডুকেশন, বড়দের শিক্ষার ক্ষেত্রে। আর এডাগজি, যেহেতু লার্নাররাই সবকিছু ঠিক করে দেয় যখন আমরা রিসার্চ করে থাকি সেই জিনিসটা। দেন হলো কগনিশন লেভেলস, এটা শুধুমাত্র জ্ঞানমূলক ক্ষেত্রে। এটা আছে মেটা কগনিটিভ মানে কগনিশন প্লাস কগনিশন, মানে আমি শুধু মুখস্থই করে যাব, চিন্তা ভাবনা করব, সেটা না। এক্ষেত্রে মানে কিছু ক্রিয়েটিভ দিকটাও থাকছে, মানে ক্রিয়েটিভ দিক না এক্ষেত্রে, চিন্তা ভাবনা মানে আন্ডারস্ট্যান্ডিং করেই মানে আমরা নলেজটা নেওয়ার চেষ্টা করবো। মানে সেখানে দেখো, শুধুমাত্র সাবজেক্ট প্রোডাকশন এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং আছে তো, কিন্তু এই ক্ষেত্রে আমরা মেটা কগনিশন যখন বলছি, সেক্ষেত্রে আমরা মানে মানে বলতে পারি যে এক্ষেত্রে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে, এটা এটা কেন হচ্ছে, কেন হবে, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা গুলো আসে। ওই কারণে দেখো, আমরা শুধু ওই না জেনে বুঝে শুধু পড়ে গেলাম ওটা নয়, এর পিছনে যুক্তিটা খাড়া করে তাদেরকে বোঝাতে হবে, প্রসেস অফ নেগোসিয়েশন। আর এটা বলতে এপিস্টেমিক, এটাও জ্ঞানের সাথে সম্পর্কিত। আর এই ক্ষেত্রে দেখো, যেহেতু ডক্টরাল রিসার্চ আমরা যখন থিসিস করছি বা ডিসার্টেশন করছি বা কোনো একটা প্রজেক্ট করছি, তখন কি হচ্ছে, আমরা নিজে থেকে করছি এবং তার সাথে সাথে আমরা কি করছি, সাধারণত নলেজটাকেও ক্রিয়েশন করার চেষ্টা করছি, কিন্তু পেডাগজিতে এক্ষেত্রে কিন্তু নলেজ ক্রিয়েশন করছি না কিন্তু। তাহলে পেডাগজি গেল, অ্যান্ড্রোগজি গেল, এবং পেডাগজি গেল। তাহলে এটা অনেকটা কি সেলফ ডিটারমাইন্ড লার্নিং, ঠিক আছে। এটা বইতে এক্ষেত্রে দেখো, এটা বইতে টিচার লিড, এন্ড হইতে এইসব জিনিসগুলো কিন্তু আছে কিন্তু, সেলফ ডিটারমাইন্ড, প্রবলেম সলভিং, সেলফ অ্যাডজাস্টিং, এগুলো কিন্তু পেডাগজির বৈশিষ্ট্য কিন্তু। ওকে, আচ্ছা, এইগুলো জিনিস মোটামুটি হয়ে গেছে, এন্ডস অফ টিচিং হয়ে গেছে। আহ, মোটামুটি শেষের দিকে চলে এসেছি। একটা টপিক আমি ছেড়ে দেবো আজকের জন্য, গোলস অফ টিচিং এর মধ্যে এটুকু কমপ্লিট করা, আর যেটা থাকবে কমপ্লিট করা আজকে সময় সাধারণত হবে না। যেটা ম্যাক্সিমস অফ টিচিং, দেখি ম্যাক্সিমাম টিচিংটা করে আর একটু যেটা আছে ওটা হয়তো বা আজকে হবে না। অনেক কিছুই আছে, সব একটা ক্লাসে তো সব না হলে তোমাদের সবকিছুই মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, উম, দেখো, তো গোলস অফ টিচিং আমরা চলে আসবো, যেক্ষেত্রে গোলস অফ টিচিং ডিফার বেসড অন দ্য ভ্যারিয়াস মোডস অফ টিচিং। টিচিং, দেখো শব্দগুলো অনেকগুলো তোমরা জানো হয়তো, বাট টিচিং শব্দটা এতক্ষণ আলোচনা হচ্ছে। একটা কন্ডিশনিং বলেও একটা শব্দ আছে, ট্রেনিংটার সাথে তোমরা জানো। একটা আছে ইনস্ট্রাকশন, আর একটা আছে ইনডক্ট্রিনেশন। ওকে, যখন আমরা টিচিংটা যখন বলি, তখন এর গোলসটা কি দাঁড়ায়, সাধারণত ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য স্টুডেন্টস বিহেভিয়ার, অর্থাৎ শিক্ষার্থীদের আমরা আচরণে চেঞ্জেস গুলো চেঞ্জ করি। আচ্ছা, আর যখন কন্ডিশনিং এর শব্দ থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, যেরকম এক্ষেত্রে
স্টুডেন্টসদের লার্নিং স্কিলটাকে আমরা ইমপ্রুভ করবো। আগেরটাকে হলো স্টুডেন্টস এর বিহেভিয়ারটাকে চেঞ্জ করার চেষ্টা করছি টিচিং এর দ্বারা, আর কন্ডিশনিং এর দ্বারা আমরা কি করলাম, স্টুডেন্টসদের লার্নিং স্কিলসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক না, ঠিক আছে তো, আশা করি তুমি হয়তো বা লেফট হয়ে আরেকবার জয়েন হয়ে যাও। আচ্ছা, ইমপ্রুভ স্টুডেন্টস লার্নিং স্কিলস। আরেকটা আছে ট্রেনিং এর দ্বারা কি করা হয়, তাকে শেপ দেওয়ার চেষ্টা করা হয়। শেপ এবং কন্ডাক্ট, কিভাবে আচরণ করব সেগুলো কি করা হচ্ছে, শেপ করার চেষ্টা করে ট্রেনিং এর মাধ্যমে। দেখবে সার্কাসের আহ ছাগল হোক, আজকাল তো ছাগল বাঘ তো দেখাই যায় না, ছাগল নিয়েও সার্কাস হয়, কুকুর নিয়েও সার্কাস হয়। ওদের আচরণ গুলোকে সাধারণত কি হচ্ছে, তাদের বিহেভিয়ার কখন কি করবে, কি স্টিক দাঁড়ালে কিভাবে ওরা লাফ দিবে, ঝাঁপ দিবে, অর্থাৎ তাদের বিহেভিয়ার গুলোকে শেপ করার চেষ্টা করা হয় কিসের মাধ্যমে, ট্রেনিং। ট্রেনিং শব্দটাকে আগে ইউজ করা হতো আমাদের আহ, যেসব টিচার্স ট্রেনিং শব্দটা কিন্তু এখন ইউজ করা হয়ে থাকে না, কিন্তু এখন কিন্তু টিচার এডুকেশন বলা হয়ে থাকে। টিচার্স ট্রেনিং সেই কারণে দেখো, আগে বিটি বলা হতো, তাই তো, এখন বলা হয় যে বিএড বলা হয়ে থাকে। আগে বেসিক ট্রেনিং বলা হতো, এখন সেটা ডিএলএড হয়ে গেছে। মানে এডুকেশন শব্দটা দিক, কারণ ট্রেন শব্দটা, ট্রেনিং শব্দটা মানে নিম্ন শ্রেণীর জীবজন্তুর ক্ষেত্রে মানে শুনতে ভালো লাগে, মানুষের ক্ষেত্রে মনে হয় যে এডুকেশন শব্দটা ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্রাকশনের মেন গোলসটা কি, অ্যাকুইজিশন অফ নলেজ। ওকে, অ্যাকুইজিশন অফ নলেজ, সেটা ইনস্ট্রাকশনে ইনস্ট্রাক্ট যখন করবে, অ্যাকুইজিশন অফ নলেজ। আর একটা ইনডক্ট্রিনেশনস। ইনডক্ট্রিনেশনস হলো এর গোলটা কি, ফরমেশন অফ বিলিফ। কোন একটা ধর্মগুরু এসে বলে দিল আমি এই করব, আমি ওই করব, তোমরা তাদের পিছনে পিছনে চলে গেল, দেখা গেলো যে জলটাকেও সোনা বানিয়ে দিল। তো অর্থাৎ একটা বিলিফ ফর্ম করার ক্ষেত্রে নেতারাও করে থাকে, আর তারা যেই বিলিফটা ফর্ম করে তোমাদের মধ্যে, ফরমেশন করার চেষ্টা করে, সেটা কিন্তু ইনডক্ট্রিনেশনস। এটাও এক ধরনের টিচিংই বলতে পারো। ইনডক্ট্রিনেশন সাধারণত কারা দেয়, নেতারা দিয়ে থাকে, রিলিজিয়াস লিডাররা হতে পারে, তারা কিন্তু ইনডক্ট্রিনেশন করার চেষ্টা করে, করতে পারে, অর্থাৎ একটা বিলিফ ফর্ম করার ক্ষেত্রে। এখন দেখো ডিফারেন্স দেওয়া আছে যে টিচিং কি, সাধারণত টিচিং ফোকাস অন ইম্পার্টিং নলেজ অ্যান্ড ইনফরমেশন। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি কি দেওয়া হয়ে থাকে, গাইডেন্স। আচ্ছা, ট্রেনিং এর ক্ষেত্রে স্পেসিফিক স্কিলস এবং এবিলিটিস। ইন্ডক্ট্রিনেশনের ক্ষেত্রে ফোকাস অন শেপিং দ্য বিলিফস, ভ্যালুস অফ দ্য লার্নার্স। আচ্ছা, টিচিং এবং লার্নিং। টিচিং কে আমরা কি বলি, বাংলায় শিক্ষণ বলি। যুক্তক্ষণ, যুক্তক্ষরটা খুব ভালো করে লিখতে পারি না, আর এখানে শিখন বলি, তাই তো। তাহলে এটাকে বলছি আমরা টিচিং, আর এটা হলো শিক্ষণ, আর এটা হলো শিখন। Generally considered impart knowledge, basically assume the recipient one. Lower authority. লার্ন কে করে থাকে, লার্নিং কার হয়, শিক্ষার্থীর হয়, তাই তো। অর্থাৎ এখানে শিক্ষার্থী এখানে থাকছে, আর টিচিং কে প্রোভাইড করে থাকে, টিচার। সে কারণে দেখো হায়ার অথরিটি, টিচার তো সবসময় হায়ার অথরিটি, আর এক্ষেত্রে শিক্ষার্থীরা থাকে সেখানে লোয়ার অথরিটি। ক্রেডিট উইথ দ্য বেটার স্কিলস, লেজার নো হাউ। এই যে এখানে দেখো, মোর ডিপেন্ডেন্ট অন প্রেজেন্স অফ লার্নার্স, লেস ডিপেন্ডেন্ট অন প্রেজেন্স অফ টিচার্স। এগুলো থাকে কিন্তু এই ক্ষেত্রে। ইনস্ট্রাকশন স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। ওকে, আমি আহ, এটাই লাস্ট আজকের জন্য করাবো। আর তারপরে কিছু কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেন গুলো সলভ করবো। ওকে, সেটা হলো আমাদের ম্যাক্সিমস অফ টিচিং। ওকে, ম্যাক্সিমের বাংলা কি হতে পারে, কেউ বলবে? ম্যাক্সিমস,
বলো কেউ। কিছু মানে এই ক্ষেত্রে মানে ম্যাক্সিমস বলতে সাধারণত আহ যেটাকে আমরা নীতির সাথে সম্পর্কিত বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষাদানের নীতি না, সর্বোচ্চ এই ক্ষেত্রে আসবে না। আচ্ছা, তো কিছু নীতিগুলো ফলো করা হয়ে থাকে। আহ দেবযানী খান। ওকে, তো দেখো যে কিছু নীতি আমরা ফলো করে থাকি যাতে স্টুডেন্টসরা যাতে ক্লাসরুমে আরো ইন্টারেস্টেড হয়, মোটিভেটেড হয়, সেটার জন্য আমরা সাধারণত ক্লাসরুমটা আরো বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করি, কোঅপারেটিভ করার চেষ্টা করি, যাতে এগুলো ফলো করি। যদি না করি কি হবে, ক্লাসরুমটা অনেকটা বেশি মেকানিক্যাল বলে মনে হবে। নাহলে বাচ্চারা ইন্টারেস্ট হারাবে, মোটিভেটিং মোটিভেশন পাবে না ক্লাস করার জন্য। মনে হবে যে কসাইখানাতে পাঠানো হয়েছে তাদেরকে, এরকম মনে হবে, বাচ্চাদের কাছে তো বোঝা বলে মনে হয়। তো এবার দেখো যে কি বলা হয়েছে, যে আমরা যখন পড়াই সাধারণত একটা জিনিস আমাদের মধ্যেও এই জিনিসটা ট্রেন্ড হয়, আমরা আগে সাধারণত সহজ থেকে কঠিনের দিকেই আগে যাওয়ার চেষ্টা করি। মোবাইলে গেম গুলো তাই থাকে, যে লেভেলস গুলো সাধারণত কি থাকে, ডিফিকাল্ট লেভেল তো থাকে না, আগে সিম্পল লেভেল গুলো থেকে স্টার্ট হয়ে থাকে, কিন্তু সহজ স্বাভাবিক কার্যকর করে। তো দেখো সাধারণত নেচার্স অফ ম্যাক্সিমে আমরা দেখি যে সাইকোলজিক্যাল মানে সাইকোলজি এটা দেখে যে চিলড্রেনরা যারা থাকে সাধারণত ইজি থিংসটা আগে জানার চেষ্টা করে, এবং তারপরে সেটার উপর ভর করে কিন্তু এগোয় কিন্তু কমপ্লেক্সের দিকে, অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে যায়। আরেকটা কি আছে, ফ্রম নোন টু আননোন, জানা থেকে অজানা, এটাও এক ধরনের নীতি লার্নিং এর। আহ, সেই কারণে আমরা কি করি, লিঙ্কেজ করার চেষ্টা করব ক্লাসরুমে, যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা আগে একজন স্টুডেন্ট সেই সম্পর্কে জেনেছে কিনা সেটা আগে লিঙ্কেজ করার চেষ্টা, দেখালো যে আমি ক্লাসরুমে তার পূর্ব জ্ঞানটা যাচাই চেষ্টা করি সাধারণত। ধরে নাও আজকে হয়তো বা আমি রাইস প্রোডাকশন নিয়ে আলোচনা করব, তো তখন সবাইকে বাচ্চাদের, আচ্ছা তোমরা ধান গাছ দেখেছো কিনা, বা আজকে সবাই কি খেয়ে এসেছো, এরকম জিনিস নিয়ে আলোচনা করবো। তাহলে তখন আমরা ভাত বলবে, ভাত খেয়ে এসেছি। তারপর বলে যে আচ্ছা ভাত কোথায় থেকে পাওয়া যায়, কেউ উত্তর দিল অমুক গাছ থেকে, তমুক গাছ থেকে। এইভাবে কিন্তু আমরা কি করি, তাদের পূর্ব জ্ঞানটা যাচাই করার চেষ্টা করে থাকি, অর্থাৎ তারা যে জিনিসটা জানে সেটাকেই উপর বেস করে আমরা তাদেরকে নতুন কিন্তু ইনফরমেশনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ আননোন দিকে কিন্তু এগিয়ে যায় কিন্তু। ওকে, অর্থাৎ লিঙ্ক করার চেষ্টা করি নিউ জিনিসগুলো, ঠিক আছে, যাতে ক্লাসরুমটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। নেক্সট আছে যে পার্ট টু হোল কনসেপ্ট। দেখো যারা বলতে পারো যে বিহেভিয়ারিস্টিক, ঠিক আছে, আচরণবাদী, তারা মনে করে যে আগে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আলোচনা করে তারপরে আমরা বড় জিনিসটা সম্পর্কে ধারণা দেব, ঠিক আছে, তারা মনে করে। দেখো ডিএফ স্কিনার একজন আচরণবাদী ছিলেন, তো সেক্ষেত্রে তিনি gives the emphasis on the part to whole maxim of teaching. He assumed that students learn well if the content is presented in small parts, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যদি মানে আস্তে আস্তে যদি এগোই, সেটাকে বাচ্চারা ভালো করে মুখস্থ করতে পারবে বা বুঝতে পারবে, এরকম ব্যাপারটা কাজ করছে। আর এরা যারা হলো গেস্টাল স্কুলস অফ সাইকোলজি, এটা তো বিহেভিয়ারিস্টিকদের কথা বললাম, যারা গেস্টালরা তারা মনে করে যে না না, পার্টে আগে যেতে হবে না, আগে পুরোটা আগে জানো, ঠিক আছে, আগে পৃথিবীটা গোলাকার, পৃথিবীটা সম্পর্কে জানো, ঠিক আছে, তারপরে পৃথিবীর ভেতরে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা হোক, এরকম ব্যাপারটা। অর্থাৎ হোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন পার্টস, দ্য হোল ইজ মোর মোটিভেটিং, আন্ডারস্টেবল অ্যান্ড ইফেক্টিভ।
যেরকম বলা হয়েছে যে বাচ্চাদের ক্ষেত্রে তাই হয়। দেখো, শরীরের মানে যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি চেনার চেষ্টা করা আগে, আমাদের বাইরের অঙ্গগুলো নিয়ে ডিসকাশন করা হয়ে থাকে, দেন আমরা কিন্তু ভিতরকার অংশগুলো থাকে, তাই তো আমাদের চোখ কান নাক গলা এগুলো নিয়ে আলোচনা করি। তারপরে যদি হার্টের একটা ছবি আঁকা হলো, তার হার্টের ভিতরকার যে অংশ, হার্ট ফার্স্ট, দেন প্রসিড দ্য টিচিং উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইচ পার্ট অফ দ্য হার্ট। তাই তো হয়, আগে পুরো হার্টটা আগে জানি, হৃদয় কাকে বলে, দেন তার ভিতরে কি কি আছে, বাম অলিন্দ ডান অলিন্দ আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো জিনিস জানার চেষ্টা করি কিন্তু। এটা এরকম মনে করে। দেন আছে যে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, কংক্রিট মানে হলো আসলে অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্তর দিকে যায়। সাইকোলজির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের লেসেন্সটা স্টার্ট হয় যে কংক্রিট এবং হয় অ্যাবস্ট্রাক্ট। দেখো, বাচ্চারা সাধারণত যা দেখে তাদের সামনে আছে, অস্তিত্ব আছে, তারা কিন্তু সেটা নিয়ে আলোচনা করলেই উম ভালো মনে করে, তাই তো? তাদের ইমাজিনেশন তো ছোট না, তাদের ইয়েটা ছোট। সেই কারণে তাদের যেই জিনিসটা তারা জানে, যেটার সাথে কানেক্ট করতে পারবে, সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। তারপরে যখন বড় হয় তাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো ঢোকানো হয় আস্তে আস্তে। ঠিক আছে, এবং অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা ওই 7-8 বছরে বাচ্চাদের মধ্যে তৈরি হয় না সাধারণত, 11 বছর 12 বছরে গিয়ে সাধারণত হয়। সেই কারণে দেখবে ছোটবেলায় সাধারণত পাটিগণিত টাইপের অঙ্কগুলো থাকে। তো বীজগণিত, ওই এক্স স্কোয়ার এবি, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে জিনিসগুলো, এগুলো তো অনেকটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। সেই সব জিনিসগুলো কিন্তু নিচু ক্লাসে থাকে না সাধারণত, কারণ তাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটাই তৈরি হয়নি। তো সেই কারণে তাদের মধ্যে কংক্রিট বা মূর্ত জিনিস তারা অবজার্ভ করতে পারছে, ওরকম জিনিসগুলো নিয়ে ফার্স্টে দিয়ে কিন্তু ডিসকাশন বা আলোচনা করার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু। দেন আছে পার্টিকুলার টু জেনারেল। ঠিক আছে, যেটাকে আমরা ইন্ডাকটিভ থিঙ্কিং ও বলে থাকি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে আগে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু একটা থিওরিতে অর্থাৎ জেনারেলাইজ করার চেষ্টা করি। মানে অনেকগুলো কাক দেখার পর দেখলাম যে বাড়িতে কাক দেখছি কালো, রাস্তায় কাক দেখলাম কালো, আর স্কুলে গিয়ে দেখলাম কাক কালো, তার মানে কি সকল কাক হয় কালো, এরকম ভাবে কিন্তু একটা জেনারেলাইজ করার চেষ্টা করা হয় কিন্তু। অর্থাৎ the children before giving the general rules and principle, particular is an inductive methods and general is a deductive methods। অর্থাৎ যখন আমরা পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাব, ঠিক আছে, অনেকগুলো এক্সাম্পল থেকে একটা হলো আমরা জেনারেলাইজ করব, সেটাকে আমরা ইন্ডাকটিভ মেথড বলবো। আর আগের থেকে ধরে নাও কোনো জেনারেলাইজ কিছু একটা দেওয়া আছে, আগে থেকে একটা রুলস দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, সেটার থেকে যখন অন্য কিছুতে যাব, তখন সেটাকে আমরা বলবো ডিডাকটিভ। নেক্সট আছে যে অ্যানালাইসিস টু সিনথেসিস। তো বিশ্লেষণ এবং সংশ্লেষণ। বিশ্লেষণ মানে ভাগ করা, আর সংশ্লেষণ মানে হলো সেটাকে আবার বলতে পারো যে যোগ করা। যেরকম দিস মেক্স এ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ ইন ক্রিয়েটিভ টিচিং ক্ষেত্রে। অ্যানালাইসিস ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রসেস when a student come to school his knowledge is incomplete, indefinite ও imperfect। তো সেই তখন কিন্তু কি চেষ্টা করা হয়, অ্যানালাইজিং করার চেষ্টা করা হয়, যাতে তাদের মধ্যে ইনকমপ্লিট, ইনডিফিনিট, ইনকোহারেন্ট নলেজ গুলো কি হচ্ছে, কমপ্লিট হতে পারে, ডিফিনিট হতে পারে, কোহারেন্ট হতে পারে, সেই কারণে। এবং পরবর্তীকালে সেই জিনিসটাকে ভাব, যেহেতু তারা বিশ্লেষণ করা শিখে গেছে, তারপরে সেগুলোকে যোগ করা বা সিনথেসাইজ বা সংশ্লেষণ করার চেষ্টা করা বা সেগুলোকে ফিক্সিং করার চেষ্টা করা হয় কিন্তু স্টুডেন্টস মাইন্ডে। নেক্সট আছে এম্পিরিক্যাল টু রেশনাল। ওকে, এম্পিরিক্যাল নলেজ বলতে পারো, যেটা আমরা অবজারভেশনের মাধ্যমে আমরা সাধারণত পেয়ে থাকি। অবজার্ভ বা সেই জিনিসগুলো কিন্তু বাচ্চারা সাধারণত অবজার্ভ করছে যেই জিনিসগুলো, সেগুলোকে সাধারণত এম্পিরিক্যাল ডেটা বা এম্পিরিক্যাল নলেজ বেসড অন অবজারভেশন। লার্নিং বাই ইমিটেশন ইজ অলসো বেসড অন অবজারভেশনস। ওকে, দেন সাধারণত রেশনাল। রেশনালটা পরে আসে তো, কারণ রেশনালাইজিং
রেশনালাইজ থিঙ্কিং ওটাও কিন্তু ছোটবেলায় হয় না, ওই 11-12 বছরের পরে গিয়েই কিন্তু তার মধ্যে যুক্তি করার চিন্তা ভাবনা স্টার্ট হয়। কিন্তু এমপিরিক্যাল তো ফার্স্টের দিকে হয়ে যায়, অবজার্ভ করছে, শিখছে, অবজারভেশন করছে, কিন্তু যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করা সেটা ছোট বাচ্চাদের, অর্থাৎ আমাদের সাধারণত এম্পিরিক্যাল থেকে কিন্তু লজিক্যাল অ্যাসপেক্টের দিকে কিন্তু এগোতে হবে। এবং তাছাড়া ধরতে সাইকোলজিক্যাল টু লজিক্যালের দিকেও যায়। ছোট বাচ্চাদেরকে যখন চিন্তা ভাবনা করা হয়, তাদের কারিকুলাম যখন মানে তৈরি করা হবে, তখন কনসিডার করা হয় স্টুডেন্টস এর ইন্টারেস্ট, এবিলিটিস, অ্যাপটিটিউড, ডেভেলপমেন্টস, নিডস, তাদের রিয়াকশনস লেভেলস, অর্থাৎ সাইকোলজিক্যাল দিকগুলো আগে বিচার করা হয়। কিন্তু উঁচু ক্লাসে কি করা হয়, লজিকটাকে প্রেফার করা হয়, যে এই অঙ্কটা শেখানোর পর অমুক ধরনের অঙ্কটা দেওয়া হবে। ঠিক আছে, লজিক্যালি স্টেপসটাকে ফলো করা হয়। সে সময় তোমার দেখা হয় না যে তোমার ইন্টারেস্ট কি আছে, এবিলিটিস, অ্যাপটিটিউড কি আছে, সেটা দেখা হয় না কিন্তু। নিচু ক্লাসে কিন্তু সাইকোলজিক্যাল দিকটাই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং দেন কিন্তু লজিক্যাল অর্ডারস গুলো কিন্তু ফলো করা হয় কিন্তু। ফ্রম অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেটিভ, তো শিক্ষার্থীরা যখন তাদের সামনে অ্যাকচুয়াল নেচার বা রিয়েল অবজেক্ট প্রেজেন্ট করা হবে, রিপ্রেজেন্ট করা হবে, সেটা তাদের কাছে ক্ষেত্রে আরো বেটার হবে। দেন তাদের কাছে রিপ্রেজেন্টেটিভ অবজেক্ট গুলো লাইক মডেল, চার্ট এবং আদার্স এইডস গুলো ইউজ করা হতে পারে। ঠিক আছে। উম, আচ্ছা, নেক্সট আছে ইন্ডাকশন টু ডিডাকশন। তো এটা তো ওই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ যেটা পড়ানো হলো সেটাই। ঠিক আছে। ইন্ডাকশন মিন্স ড্রয়িং এ কনক্লুশন ফ্রম এ সেট অফ এক্সাম্পল, মানে অনেকগুলো এক্সাম্পল থেকে আমরা একটা কনক্লুশন ড্র করব। আর ডিডাকশনের ক্ষেত্রে এই যে যেটা কনক্লুশন থেকে, কনক্লুশন গুলোতে কিন্তু আমরা এক্সাম্পল এগোবো। ফ্রম জেনারেল টু স্পেসিফিক, যেরকম আমরা এমবিবিএস সবাইকে একই ছাতার তলায় সাধারণত আসে। স্পেশালাইজড কখনোই আমরা যখন সাধারণত মাধ্যমিক পর্যন্ত সবাইকে তো সেম সাবজেক্টই পড়ানো হয়। তারপর আস্তে আস্তে কি হচ্ছে, সায়েন্স আর্টস কমার্সে ভাগ হয়ে গেল। তারপরে তোমরা উঁচু ক্লাসে গিয়ে অনার্স নিলে, বা তখনও দু চারটে সাবজেক্ট, তারপরে যখন মাস্টার্স করছে একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, অর্থাৎ ডে টু ডে কিন্তু স্পেসিফিকের দিকে এগোচ্ছে, কিন্তু জেনারেলাইজ থেকে আস্তে আস্তে কিন্তু স্পেসিফিক দিকে কিন্তু তোমাদেরকে কিন্তু পাঠানো হচ্ছে। ওকে। নেক্সট আছে স্পেসিফিক টু জেনারেল, এরকমও কিন্তু সিচুয়েশন হয়ে থাকে কিন্তু। তো স্পেসিফিক কোনো একটা ধারণা প্রথম দিকে দিয়ে দেওয়া হলো, দেন সেইগুলো জিনিসের, যেমন আয়রন, এখানে এক্সাম্পল দেওয়া আছে আয়রন। বলা হয়েছে যে আয়রন ইন দ্য বডি হ্যাজ টু বি স্পেসিফাইড বিফোর জেনারেলাইজিং দ্য কনসিকুয়েন্স অফ অ্যানিমিয়া অফ দ্য বডি। আয়রন সম্পর্কে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, সেটার থেকে কিন্তু জেনারেলাইজ করার চেষ্টা করা হচ্ছে বাকি দিকগুলোকে। ফ্রম ইনডিফিনিট টু ডেফিনিট, দেখো ইনিশিয়াল ইয়ারে বাচ্চাদের মধ্যে একটা হলো ভয়েস, মানে অস্পষ্ট ধারণাগুলো থাকে। ঠিক আছে, সবকিছু থাকে ধারণা, কিন্তু মানে সবকিছু অস্পষ্ট আকারে, আকাশে চাঁদ দেখবে বা যা কিছু দেখুক দেখুক না কেন, সেটা কিন্তু অনেকটা অস্পষ্ট আকারে, ইনডিফিনিট আকারে থাকে। ঠিক আছে। সেটা কি করে থাকে, সেই মাইন্ডটাকে মানে টিচিং মেথডস এর দ্বারা কিন্তু ক্লিয়ার এবং ডিফিনিট আকারে কিন্তু নির্দিষ্ট করার ক্ষেত্রে কিন্তু হেল্প করা হয়ে থাকে। বাচ্চাদেরকে আমরা কি করব, অবজারভেশন টু রিজনিং এর দিকে হেল্প করবো, ধাবিত করবো। প্রথম দিকে সবকিছু তারা অবজার্ভ করবে, তারপরে সবকিছু যুক্তি তর্ক দিয়ে তারা কিন্তু রিজন বের করার চেষ্টা করবে। টু ফলো দা নেচার, ম্যাক্সিমাম টিচিং এর ক্ষেত্রে নেগেটিভ এডুকেশনের কথা তোমরা অনেকেই শুনেছো, যেটা হলো রুশো বলেছিলেন, অর্থাৎ ন্যাচারালিজমের একজন বেস্ট একজন ব্যক্তি বলতে পারো, সাইকোলজিস্ট। তো ন্যাচারালিজমের ক্ষেত্রে নেগেটিভ এডুকেশনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা সেই ফ্রিডমটা দিয়ে দিব, বাচ্চা তাদের ভুল ভ্রান্তি গুলোর দ্বারাই শিখবে। ঠিক আছে।
সবুজ জিনিস দেখে মুখের ভিতরে খেয়ে ফেলেছে এবং ঝাল লেগেছে, পরবর্তীকালে লঙ্কা দেখলে আর খাবে না। এইটাই বলতে পারো যে টু ফলো দ্য নেচার, তুমি নিজে নিজেই শিখবে। আচ্ছা, ইন অ্যানালাইজিং টু সিনথেসিস এটা হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এই গেল মোটামুটি আজকে পড়ার পড়ার যে জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে মোটামুটি ডিসকাশন করা হলো তোমাদের। আর যেটা বলার যে আরেকটা জিনিস থাকলো আমাদের। আচ্ছা, আমি দেখাচ্ছি। আর যেটা হলো বলার যে লেভেলস অফ টিচিং যেটা, সেটা থাকলো। আমরা যখন ক্লাস নেব তখন এটা নিয়ে ডিসকাশন করবো, কিন্তু ওভারঅল নোটটা আমি প্রোভাইড করে দিব। ঠিক আছে, এক্ষেত্রে 3টে লেভেলস নিয়ে ডিসকাশন হতো। আচ্ছা, কে বললো যে সামনের দিকের পয়েন্ট গুলো একটু দেখাতে? প্রথম থেকে? আচ্ছা, এটা তো সিলেবাস গেল। আচ্ছা, ফার্স্টে আমাদের মিনিং অফ, একবার দেখে নিই কি কি ডিসকাশন করা হলো আজকে। মিনিং অফ টিচিং, সেটা নিয়ে ডিসকাশন হলো। সেক্ষেত্রে আমরা ডেফিনেশনস গুলো জানলাম। দেন আমরা অবজেক্টিভস অফ টিচিংটা এক্ষেত্রে জেনেছি, তাই তো? ভেরি নাইস। আমরা 3rd ফেব্রুয়ারি থেকে নোটস গুলো কোথায় স্যার বলে দেবেন, ঠিক আছে? স্যারকে বলবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমরা এই যে অবজেক্টস অফ টিচিং এ আহ, অনেকের ভিউ পয়েন্টস গুলো আমরা দেখলাম, যে টিচারের ভিউ পয়েন্টসটা কোন জায়গায় আছে, তারপরে স্টুডেন্টস এর মানে যারা লার্নার তাদের ভিউ পয়েন্টস কি ছিল, তারপরে স্কুলস এর আসপেক্টে ভিউ পয়েন্টস অফ ভিউ কি ছিল, এবং প্যারেন্টস এর কি ছিল, এবং লাস্টে ছিল আমাদের স্কুলস এর বা ইনস্টিটিউশনের ভিউ পয়েন্টস কি ছিল। আর একটা কি ছিল, সোসাইটিস ভিউ পয়েন্টস, ঠিক আছে, মানে ফ্রম সোসাইটিস পয়েন্ট অফ ভিউ। দেন আমরা জানলাম সেটা হলো নেচার্স অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের প্রকৃতি। তো এক্ষেত্রে ফার্স্টে যেটা ছিল আমাদের, শিক্ষণটাকে আমরা ত্রিমুখী প্রক্রিয়া বলেছিলাম। তারপরে বলেছিলাম যে শিক্ষণটা আমাদের কি, শিক্ষণটা আমাদের সাধারণত ইন্টারেক্টিভ একটা প্রসেস, যে ক্ষেত্রে টিচার স্টুডেন্টস কিন্তু দুজনেই কিন্তু বেনিফিটেড হয়। তারপরে আর কি হলো, এক্ষেত্রে টিচিংটাকে আরো বলা হয়েছিল যে মাল্টিপল লেভেলস ছিল। আচ্ছা, অত ডিটেলস নয়, ঠিক আছে, তুমি দেখে নাও। ওকে, টিচিং মাস্ট বি প্ল্যান, তারপরে টিচিং নিডস ইফেক্টিভ রেসিপ্রোকাল কমিউনিকেশনস, টিচিং ইজ গাইডেন্স। এটা একটা কোশ্চেন আসে সাধারণত। তারপর গুড টিচিং, সাধারণত ভালো শিক্ষাদান কোনটাকে বলবো, সাধারণত যেটা প্ল্যানিং হবে এবং সিস্টেমেটিক হবে। প্রফেশনাল অ্যাক্টিভিটিস, ভবিষ্যৎ জীবনে প্রিপারেশন যাতে দেয়, আমাদের ইমোশন গুলোকে ট্রেন করতে পারে, চ্যানেলাইজ করতে পারে। আচ্ছা, ম্যাটার্স অফ ড্রয়িং আউট, কোনো কিছু আমরা চাপিয়ে দেব না, উল্টো আরো সেটাকে তুলে ধরার চেষ্টা করব। লার্নারদের লিবারেট করব, অ্যান অ্যাক্টিভ প্রসেস। মিনস অফ অ্যাডজাস্টমেন্ট। বেসিক রিকোয়ারমেন্টস আমরা দেখলাম, সেক্ষেত্রে টিচার্স, লার্নার, সাবজেক্ট বা কারিকুলাম। ঠিক আছে, আর কি ছিল আমাদের? এনভায়রনমেন্ট। আমরা কনসেপ্ট বা মডেলস অফ টিচিং এর ক্ষেত্রে আমরা পেডাগোগিক্যাল মডেল, অ্যান্ড্রাগগি মডেল, হেটাগগি মডেল, ঠিক আছে, 3টে জিনিস জানলাম। সেক্ষেত্রে এইমস অফ, অবজেক্টিভ, গোলস অফ টিচিং এর ক্ষেত্রে আমরা টিচিং, কন্ডিশনিং, ট্রেনিং, ইনস্ট্রাকশন, ইনডক্ট্রিনেশনস আসতে
আচ্ছা, তোমাকে তো পিডিএফ তো দিয়েই দিবে স্যার, রাত্রেবেলায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাকে কিছু কোশ্চেনও তো সলভ করাতে হবে, তো সময় তো হয়ে গেল তোমাদের তো 9:30 পর্যন্ত ক্লাস। তো একটু পরেই করে নিও, ঠিক আছে? কারণ বাকিরা তো ওয়েট করছে না, একজনের জন্য থাকতে তো হবে না না। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন করে নিই। অরিন্দম, তুমি তাহলে পরে নিয়ে নিও, ঠিক আছে? দুটো চারটা কোশ্চেন আমরা করে নিই, ঠিক আছে? ডিসকাশন হলো। কোশ্চেন ওই 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 জায়গাটা করিয়ে দিলে মানে ভালো হতো, কারণ কোশ্চেন গুলো সব এদিককারই বেশি। আচ্ছা, আচ্ছা চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্র্যাডিশনাল রোল অফ আ টিচার? তো এক্ষেত্রে অনেকগুলো মানে রোল বলা হয়েছে। একজন ট্র্যাডিশনাল রোল অফ টিচার, একজন বলতে পারো যে গতানুগতিক টিচারে কি কি মানে কি কি সাধারণত করে, ঠিক আছে? এখানে নট বলেছে, নেগেটিভ সেন্সে বলেছে, নট আ ট্র্যাডিশনাল রোল অফ আ টিচার। ডিসেমিনেশনস অফ নলেজ, এটা তো হবে, এটা তো করেই থাকে। ক্রিয়েশন অফ ডিজিটাল রিসোর্স, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, পার্টিসিপেটিং ইন এফডিপি সেমিনার্স। কোনটা অ্যান্সার হবে? এটা 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 স্যার কোডটা স্যার সুদীপ কুড়ে সেটা বলে দিবে স্যার। আর একটু থাকো ক্লাসে, আর 10 মিনিট থাকো, স্যার বলে দেবেন। একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমরা নোটস পেয়ে যাবে, কোডটা পেয়ে যাবে। আচ্ছা, সবাই বিটটা বলেছে, কারণ বিটাই রাইট অ্যান্সার। কারণ বাকিগুলো দেখো যে সব টিচারের পক্ষে কিন্তু ডিজিটাল রিসোর্স তৈরি করা সম্ভব নয়, কারণ আমরা অনেকেই কোডিং জানি না। তো সেটা বা ইউটিউবার সবাই নই। তো বাকিগুলো কিন্তু আমরা কিন্তু নলেজ প্রোভাইড করছি, রিসার্চ এবং পাবলিকেশনও করে থাকে সাধারণত টিচাররা, বা সেমিনার, এফডিপিস, বা আরো যেসব ওরিয়েন্টেশন প্রোগ্রাম গুলো, সেগুলো কিন্তু একজন টিচার কিন্তু সাধারণত করে থাকে। কিন্তু ক্রিয়েশন অফ ডিজিটাল রিসোর্স এটা সব টিচাররা করে না কিন্তু। টিচিং ইজ a process of transmissions knowledge by the teachers to the learners, directing learning, giving instruction, facilitating of teaching learning. Transmission, transmitting knowledge by teachers to learners. শুভজিৎ ডি, facilitating। আচ্ছা, অনেকে 4 দিচ্ছে, অনেকে 1 লিখছে। আচ্ছা, 4 নাম্বারটাই বেস্ট অপশন। এটাও একটা বেস্ট অপশন, সবই বেস্ট, কিন্তু এটা ফেসিলিটেটটা ভালো অপশন, বেস্ট। ফেসিলিটেশনের মধ্যে অনেক কিছু আছে, দেখো। প্রি ইনস্ট্রাকশন, ডিউরি ইনস্ট্রাকশন, পোস্ট ইনস্ট্রাকশন আছে, ফেসিলিটি, ঠিক আছে? 4 নাম্বার যেটা করেছো সেটাই ঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কারেক্ট অ্যাবাউট টিচিং? কোনটা মানে বলা হচ্ছে যে ফলোইং কারেক্ট
অ্যাবাউট টিচিং। এখানে ৪ খানা অপশন আছে। কোনটা বেস্ট অপশন সেটা একটু দেখো। টিচিং ইজ a systematic of action intended to produce learning. Teaching is an activity involving teaching. Teaching is an investment in classroom activities. আচ্ছা, কেউ ৪ বলছে। শুধুমাত্র ক্লাসরুমে কি অ্যাক্টিভিটিস করে থাকে? ১ নাম্বার অপশনটা হবে। দেখো, এগুলো হবে না। প্রডিউস লার্নিংটাই হবে। কারণ এক্ষেত্রে আহ, এটা কেমন দেখায় যে শুধুমাত্র আসবে টিচার, তো সিলেবাসটা কমপ্লিট করে যাবে, শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে শিক্ষাটা সেটা না, ক্লাসরুমের বাইরে গিয়েও টিচার প্রোভাইড করে। অ্যাক্টিভিটি ইনভেরিয়েবিলিটি রিকোয়ার্স টিচার্স নো, এটাই সবচেয়ে বেস্ট অপশন, প্রডিউস লার্নিং। তো টিচিং ইজ দ্য প্রসেস অফ, আমরা ডিসকাশন করলাম তখন, ট্রাইপোলার প্রসেস, তাই তো? দেখো, অনেক যেটা মাল্টিপোলারও হতে পারে, কিন্তু জন ডিউই, ঠিক আছে, এডুকেশন সম্পর্কে বলা হয়েছিল যে ট্রাইপোলার প্রসেস। অনেক যেটা আসতে পারে যে ট্রাইপোলার প্রসেসের কথা কে বলেছেন? জন ডিউই। এখানে সব কোশ্চেন গুলো তোমাদের না, চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করি। আচ্ছা, এটা একটা বড় কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডিফারেন্সিয়েট টিচিং ফ্রম লার্নিং? ঠিক আছে, হুইচ স্টেটমেন্টস গুলো বলা হয়েছে দেখে নাও তোমরা। Teaching is a social act while learning is a personal act. Teaching is implies learning. Teaching is like selling while learning is like buying. Teaching can occur without learning taking place. In teaching, influence is directed towards learning and learners, while is learning is it is usually towards oneself. ভালো করে একটু পড়ে দেখো, অত স্পিডে হুটহাট করে অ্যান্সার দিতে হবে না। বাকি কোশ্চেন গুলো নিজেরাই করবে, এটাই লাস্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে। গীতা বাল্মীকি ই বলেছে, বাকিরা ই হলে সি ডি ই। সি নাম্বারটা কেমন দেখায়, ওটা হয় নাকি? টিচিং ইজ লাইক সেলিং ওয়াইল লার্নিং ইজ লাইক, সিটাকে তো সব জায়গায় রেখেছে। অপশনটা খুব ভালো দেয়নি। আচ্ছা, তাহলে এই নাম্বারটা যারা আনসার করেছে এই নাম্বারটাই ঠিক, মানে ১ নাম্বারটা বিশেষ করে। তাহলে কি ছিল একে? টিচিং ইজ আ সোশ্যাল অ্যাক্ট while is লার্নিং ইজ পার্সোনাল অ্যাক্ট। শিখনটা তো পার্সোনালি হয়ে থাকে, মানে বিশেষ করে লার্নিংটা। আচ্ছা, তারপরে কি আছে? সি টিচিং ইজ লাইক সেলিং while লার্নিং ইজ লাইক বাইং। কি করা যাবে? এটা খুব একটা ভালো একটা অপশন না। টিচাররা সাধারণত সেল করে আর লার্নাররা সাধারণত বাই করে। আরেকটা কি আছে? ই,
teaching influence is directed towards learning and learner, while this learning it is usually towards oneself. লার্নিংটা তো নিজের মধ্যে হয়ে থাকে, টিচিং প্রক্রিয়াতে উভয়ের একটা ইনফ্লুয়েন্স থাকছে, তাহলে এটা অপশনস। এবং এটার ডিসকাশনও করা আছে কেন এগুলো হবে সেক্ষেত্রে। ওকে, তো এর মধ্যে অনেক কোশ্চেন ছিল যেগুলো করানো হলো না আজকে, যেহেতু সময়েরও একটু অভাব আছে। আহ, তোমরা এগুলো বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে? আর একটুখানি বাদ থাকলো। আর সবাইকে বলে রাখি যে এটার বাংলা ইংরেজি দুটোই নোটস প্রোভাইড করে দেওয়া হবে, সেটা নিয়ে তোমরা টেনশন করো না। সেট যেহেতু বাংলাতে হচ্ছে, কিন্তু আমি বলবো ইংরেজি নোটসটাকে ফলো করে চলতে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে স্যারকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। তোমাদের যা কনফিউশন আছে বা কিছু স্যারের কাছে ডিসকাশন করে নিও, কিভাবে আজকের নোটসটা পাবে স্যার সেটা বলে দেবেন, ঠিক আছে? স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। হুম হুম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা একটু ওপেন করে দিচ্ছি। তার আগে একটা কোড, কোডের জায়গাটা আমি যাচ্ছি, বা রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস নিয়ে ডিটেলস বলে দিচ্ছি। হ্যালো, বাংলায় তো দিয়ে দেওয়া হবে, কি জন্য বাংলাতে অনুবাদ হলে ভালো হয়। হ্যাঁ, বাংলায় দিয়ে দেওয়া হবে নোটস, সম্ভবত তোমরা পেয়ে যাবে এটা বাংলা। যারা আছে ক্লাস করেছে তারাই পাবে, বাকিরা পাবে না। হ্যাঁ স্যার, আপনি কিছু বলছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার স্ক্রিনটা বন্ধ করব? একটা মিনিট, আমি এটা শেয়ার করে দিচ্ছি, যাতে করে সময় নষ্ট না হয়। কোডটা সেকেন্ড পেজে রয়েছে। আমি একটু তোমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, 2 মিনিটের বেশি সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো, গ্রুপে লিংকটা শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা আমাদেরই ফেসবুক পোস্ট বলতে পারো, তোমার রিলের জন্য। তো জাস্ট যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ক্লাসে ফিডব্যাক শেয়ার করো, মানে যারা রয়েছে তাদের মধ্যে যদি অর্ধেক স্টুডেন্টও যদি শেয়ার করে সেটাও অনেক, এরকম ব্যাপারটা। তো যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। লিঙ্কটা দেখো আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক। এটা রেলের একটা পোস্ট রয়েছে, আবার বলছি 2 মিনিটের বেশি সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। প্রশান্ত হালদার, থ্যাংক ইউ ভাই প্রশান্ত। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি বেশি সময় নেবো না। আমি এও জানিয়ে দিচ্ছি যে রেকর্ডিং ক্লাস একদম কমপ্লিট ইয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা একদম শুরুতে বলেছিলাম। তারপরেও সেই তোমরা একই রকম জিনিস ক্লাসের মধ্যে এটা নিয়েই বিভিন্ন রকমের, বা একদম খুব পার্সোনাল লেভেল থেকে, যে স্যার আমি এতটা সময় দেখতে পারবো না ক্লাস, তাহলে আমাকে স্যার আর একবার একটু সব পয়েন্ট গুলো রিপিট করে দিন। এই আর কি,
এগুলো নিয়ে বহুবার বলা হয়েছে, এবার বাকি শোনা না শোনা তোমাদের দায়িত্ব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সত্য মন্ডল, থ্যাংক ইউ ভাই সত্য। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আর কিছুই না, তোমাদের হাতে করে ফিডব্যাক গুলো গেলে মানে এর মধ্যে আর কোনো রকম বায়াসনেস বা কোনো কিছু থাকছে না। এক, আর দ্বিতীয়ত হয়তো আমাদের এই ফেসবুকের পোস্ট আর একটু রিচ পাবে, তোমার হাত ধরে আর একটু রিচ পাবে। তো এতটুকু যদি একটু উপকার করে দাও খুব ভালো হয়। এই আর কি। সৌনক কোনার, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। এটা যদি একটা ডিফারেন্ট টাইপের পোস্ট, রেলের জন্য, রেলের পরীক্ষা যেরকম হয়, মানে এই মুহূর্তে ধরো রেলের অ্যাড বেরিয়েছে একটা, তোমরা জানো বোধহয় অনেকে, জানি না খবর রাখো কিনা। তো সেই জন্য আর কি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো। সুদীপ্তা শর্মা, থ্যাংক ইউ সুদীপ্তা, এত সুন্দর করে বা এত ভালো করে লেখার জন্য। সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মামুনি, থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ সো মাচ এত বড় করে এত সুন্দর করে লেখার জন্য। মামুনি, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একদম সময় নেবো না আমি, জাস্ট আর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি কোর্টে চলে যাচ্ছি। রফি শেখ, থ্যাংক ইউ ভাই রফি। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। এই যা, মানে তোমার হাত ধরে হয়তো আমাদের কিছুটা রিচ বেড়ে যেতে পারে ওই পোস্টের ক্ষেত্রে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট রইলো, দেখো গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। এটা যদিও রিলের একটা পোস্ট, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। টিয়া মল্লিক, থ্যাংক ইউ টিয়া, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। তাপস গুলি, থ্যাংক ইউ ভাই তাপস, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি কোডে চলে গেলাম। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। যতজন রয়েছে তার যদি 50% শেয়ার করতে দেয়, বিরাট পরিমাণ অ্যামাউন্ট দাঁড়াতো। যাই হোক, এটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নেক্সট বলে রাখি, অলরেডি আমাদের পরপর 4 দিনের ক্লাস হয়ে গেল। আগামীকাল আমাদের পঞ্চম ক্লাস রয়েছে, বা বলতে পারো আগামীকাল আমাদের লাস্ট ক্লাস। আর যেটা প্রথম দিন থেকে জানিয়েছি যে এবার একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে পিওর ফার্স্ট পেপারের জন্য। এরপর সাবজেক্ট পেপারের অবশ্যই আসবে, এবং আমি সাবজেক্ট পেপারের গ্রুপের লিংক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পেপারে জয়েন করে যাবে, সুবিধা নেই। আপনি ওখান থেকে জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়ে দিও বা জয়েন করে যেও। ওখানে সবকিছু সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসগুলো আসবে। তো যেটা বলার যে আগামীকাল আমাদের পঞ্চম তথা লাস্ট ক্লাস। তো আগামীকাল ক্লাসের গুরুত্ব একদম অন্যরকম, মানে এতদিন যে ক্লাসগুলো হয়েছে আর আগামীকাল যে ক্লাসটা হবে সম্পূর্ণ অন্যরকম। মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আগামীকাল ক্লাসে। ম্যাথ এবং ডিআই নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে। আমি আগেই বলেছি যে আমাদের ফার্স্ট পেপারের জন্য টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এই পেপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। বেশি কোশ্চেন ওখান থেকে আসবে তুলনামূলক। ম্যাথ
কম গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, ম্যাথের কোশ্চেন তুলনামূলক কম আসে, কিন্তু এর গুরুত্ব অন্য জায়গায় রয়েছে। যে অনেকের ক্ষেত্রে ম্যাথের এই জায়গাটা একদমই হয় না বা পারে না, টেন্ডেন্সি রয়েছে এই জায়গাটা যদি অ্যাভয়েড করা যায়, বাদ দেওয়া যায়। প্রথম কথা, ম্যাথ বাদ দিলে ডিআইটা বাদ পড়ে যাবে, কারণ ম্যাথের 4টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যা ডিআই তে কাজে লাগবে। ডিআই কিন্তু আবার কম বেশি তুমি ধরে নিতে পারো 5টা কোশ্চেন আসবে, কম বেশি 5টা কোশ্চেন আসবে। ম্যাথ কিন্তু তুলনামূলক কম আসে, এনটি নেটের জন্য বলছি, তুলনামূলক ম্যাথ কম আসে। যদিও খুব একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করে না, এটা মডারেট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, যে হেভি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে একদমই না। মানে নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাদের যেরকম কোশ্চেনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডে ম্যাথের কোশ্চেন করে না, এটুকু বলতে পারি। মানে কেউ যদি মিনিমাম প্রিপারেশন টুকু নেয়, তো আমি এগুলো নিয়ে কালকে ডিটেলসে ডিসকাস করবো, আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। প্রথম দিন আমি জানিয়েছিলাম যে 6টা ম্যাথের চ্যাপ্টার করো, হয়ে যাবে। তারপরে যদি তুমি বলতে চাও যে 6টা চ্যাপ্টার করলে রিস্ক থেকে যায়, এবার আমি বলবো 6টার জায়গায় যদি 8টা চ্যাপ্টার করো, তাহলে তুমি মোটামুটি সেফ জোনে থাকতে পারো। আর মোটামুটি 12-13টা চ্যাপ্টার করলে তুমি পিওর সেফ রয়েছো, এবং সেখান থেকে তুমি মানে এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, এটুকু তোমাকে বলা যেতে পারে। তো এই পুরো পার্টগুলো আমি ডিটেলসে ডিসকাস করব, কোন 6টা চ্যাপ্টার একদম সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেটা বাদ দিয়ে তুমি এক্সাম হলে যাবে না। পরবর্তী 2টো চ্যাপ্টার এক্সট্রা কোনগুলো আসছে, বা তার পরবর্তী আরো 3-4টে চ্যাপ্টার কোনগুলো এক্সট্রা আসছে, ডিটেলসে ডিসকাস করব। কারণ আমি বলেছিলাম সেটের জায়গাটা তুলনামূলক একটু এক্সপ্যান্ড বলতে পারো, যে নেটে যেরকম 6-7খানা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে, ডব্লিউবি সেট কিন্তু প্রায় 10-11টা চ্যাপ্টার পর্যন্ত হয়ে যায়। তো এইগুলো আমি ডিটেলসে ডিসকাস করে দেবো আগামীকাল ক্লাসে। প্লাস অবশ্যই ডিআই, যে ম্যাথের জায়গাটা বুঝতে পারলে ডিআই জায়গাটা বোঝা যাবে, কোন 4টে চ্যাপ্টার আমাদের মূলত কাজে লাগবে, কোশ্চেন গুলো কেমন হয়, কিভাবে কি আনসার করতে হয়। তো এই জায়গাগুলো মূলত সিলেবাসটাকে খুব ভালো করে আমরা ডিসকাস করব, এবং তার এই বাউন্ডারি বা লিমিটেশন গুলো ডিটেলস আমরা ডিসকাস করব। নেক্সট যেটা, অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কেমন টাইপের কোশ্চেন আসে মূলত নেটের জন্য বা ডব্লিউবি সেটের জন্য, এবং ডিআই কেমন টাইপের কোশ্চেন আসে, দেখলে বুঝতে পারবে। যে আবারও বলছি, নেট ম্যাথের কোশ্চেন খুব বেসিক করে, কিন্তু ডিআই কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, মানে বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে ডিআই এর কোশ্চেন। তো সেই জায়গাগুলোকে নিয়ে ডিটেলসে ডিসকাস হবে আগামীকাল ক্লাসে। তো এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা, যে নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, একদম নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি এতটাই কম থাকবে। আর অন্যদিকে বললে, তোমার পরিচিত মেজো সেজো যারা ইনস্টিটিউট রয়েছে, আমি বড়দের কথা বলছি না, মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, তাদের যা কোর্স ফি থাকে তাদের তুলনায় কম কোর্স ফি থাকবে, মানে মেজো সেজোদের তুলনায় কম কোর্স ফি থাকবে। আর কোয়ালিটি এডুকেশন যদি বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ বা ইউনিট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমি এগুলো যে আজ মুখে বলছি এমন না যে মুখে থাকবে, আগামীকাল পুরো লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, একদম লিখিত রিটেন আকারে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো এরকম আর কি, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, দেন তোমার ক্লাসের টাইমিং কি হবে, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। তৃতীয় যেটা, আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবারও বলছি রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। তো আগামীকাল ক্লাসে গুরুত্ব আবারও বলছি 3টে, আমি নিজে থাকবো ক্লাসে। ম্যাথের ক্লাসে আমি, মানে ম্যাথ ডিআই আগামীকাল রয়েছে, রিজনিং এর ক্লাসে আমি ছিলাম। তারপরে বলে রাখি, ম্যাথ রিজনিং ডিআই এই জায়গাতে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে, আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ আরো এক্সট্রা 2জন ফ্যাকাল্টি থাকবেন এই শুধু ম্যাথ রিজনিং ডিআই পার্টে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং যে পার্টটা, সেখানে আলাদা ফ্যাকাল্টি থাকবে, মানে এই যে যেগুলো আমরা বলছি ইন্ডিয়ান লজিক, ওয়েস্টার্ন লজিক, আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো যেটা বলার আর কি, যে আগামীকাল যে 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, ম্যাথ এবং ডিআই নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে, গুরুত্ব এই জায়গায় বেড়ে যাচ্ছে কারণ আমরা ভয় পাই এই জায়গাটা। দ্বিতীয় যেটা বললাম, নতুন ব্যাচ নিয়ে তোমাদের সাথে জানিয়ে দেওয়া হবে লিখিত আকারে, তো নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। আবারও বলছি, কোর্স ফি সবার জন্য সর্বনিম্ন থাকবে, যেটা তুমি ভাবতেও পারবে না যে এই লেভেলে বা এই পরীক্ষার জন্য এত কম কোর্স ফি হতে পারে। নেক্সট যেটা বলার, যে তোমার
সাপ্তাহিক রুটিন, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, A to Z সমস্ত কিছু আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তৃতীয় যেটা বললাম মাস্টার সিক্রেট কোড, তো এতদিন ধরে আমরা শুধু সিক্রেট কোড শেয়ার করেছি, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যেখানে মোবাইল নাম্বার বা কোডের ধরনটা আলাদা থাকবে, যদিও সেটা অনেক বেশি সহজ হবে। তো এই তিনটে জায়গা কেউ মিস করবে না, তাহলে সবকিছু মিস করে যাবে। গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। মানে এই মুহূর্তে তোমরা যতজন এখনো পর্যন্ত ক্লাসে রয়েছো ততজনও আমাদের ব্যাচে থাকবে না, বলতে পারো যে প্রায় অর্ধেক, বলতে পারো যে আমাদের ব্যাচে থাকবে প্রায় অর্ধেক। অর্থাৎ কোনোভাবে আমাদের এই ক্লাস গরুর গোয়াল হয় না যে চাইলেই ভর্তি হতে পারবে, একদমই না। তো আবারও বলছি যে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে, তাই যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না, কোথাও কোনো কিছু শেয়ার করা হবে না। আমি কোডে চলে যাচ্ছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সিক্রেট কোড, যেটা আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড থাকবে, নাম্বারটা সেম আছে, আর কোডটা হচ্ছে এটা, স্কাই ইজ দ্য লিমিট। প্রতিদিনের একবার করে কোডগুলো দেখলে বুঝতে পারবে যে এই কোডগুলো শুধুমাত্র কোড ছিল না। প্রথম দিন ছিল টিচিং মাই ড্রিম, তারপরে ছিল মাই ইয়ার 2026, তারপরে ছিল টার্গেট জিআরএফ, এবং আজকে হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। প্রত্যেক দিনের কোডের মধ্যে কিছু না কিছু আছে। মেনে চলা না চলা তোমার দায়িত্ব, মেনে চলা না চলা তোমার দায়িত্ব। আর নাম্বারটা হচ্ছে 6291515880, এই নাম্বারটা কিন্তু আগামীকাল পাল্টে যাবে। কোডের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, যেটা অনেক বেশি সহজ হবে। স্কাই ইজ দ্য লিমিট, এটাই হচ্ছে সিক্রেট কোড। স্কাই ইজ দ্য লিমিট, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর পাঠাবে হচ্ছে 6291515880, এই নাম্বারে সিক্রেট কোডটা পাঠিয়ে রাখবে। ঠিক আছে, আজকের কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আগামীকাল আবারও বলছি লাইভ ক্লাস মিস করো না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আবারও বলছি গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এবার ক্লাস করা বা না করা তোমার দায়িত্ব। আর আবার বলছি লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে, লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে আমাদের যে নতুন ব্যাচ হবে সেখানে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে। অর্থাৎ এরকম নয় যে যে ইয়ে হবে, যে চাইলেই ভর্তি হতে পারবে, একদমই না। এই ব্যাপারগুলো যারা দীর্ঘদিন আমাদের গ্রুপে রয়েছে বা ক্লাসে রয়েছে দেখতে পাচ্ছ। আমাদের দিক থেকে ওরকম ভাবে কিচ্ছু পাবে না যে এই গতকাল বা পরশু হেঁটে বেরিয়েছে গলায় উত্তরীয় দিয়ে ছবি তুলছি, ব্যাপারটা করি না। কারণ আমাদের সব সাবজেক্টের সেকেন্ড পেপার নেই। বা ধরো কেউ একজন কম্পিউটার সায়েন্সে বা মিউজিকে পাশ করেছে, সেই ক্যান্ডিডেটের দায়িত্ব আমি কি করে নিই? মানে তার ক্রেডিট নেওয়াটা কি বোকামি নয়? এই যাদেরকে তুমি ছবিতে দেখো তাদেরকে জিজ্ঞাসা করেছো যে এই স্টুডেন্টটা সেকেন্ড পেপার আপনার কাছে পড়তো কিনা? এটা গেল নাম্বার ওয়ান। আর আমি যদি বলি যে ধরো ধরো যে আমার আমার কাছে এরকম পড়ছে, আরো এরকম 5টা 10টা 15টা 20টা এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে। এবার আমি ধরে নিলাম যে কেউ একজন খুব খারাপ পড়ায়, কেউ খুব ভালো পড়ায়। এই খারাপ পড়ানো বা ভালো পড়ানোর উপর তোমার পাস করা নির্ভর করে না। একজন টিচার বা ইনস্টিটিউটের দায়িত্ব মাত্র 5%, 95% তোমার দায়িত্ব। তাহলে যদি ক্রেডিট নিতে হয় কোন একজন স্টুডেন্ট পাস করেছে, তাহলে ব্যাচে যে আরো 50 জন রয়েছে যারা পাস করেনি, তাদের দায়িত্ব। তো তাদেরকে তো ছবিতে দেখানো উচিত যে আমাদের টোটাল ব্যাচে 50 জন ছিল, যার মধ্যে 5 জন পাস করেছে, 45 জন পাস করেনি। যেখানে নেট পাস করায় মাত্র 6%, এদের পাশের হাত দেখলে বুঝতে পারবে এদের 95% পাস করে গেছে একটা ব্যাচের মধ্যে থেকে। তো আবারও বলছি এই জায়গাগুলো থেকে সাবধান থেকো। আমি একদম প্রথম দিনই বলেছিলাম যে যা কিছু তোমাকে আকর্ষণ করছে, যেখানে চমক চটক প্রচুর রয়েছে, খুব বেশি কালারফুল, জন্য হানিকারক, তোমার জন্য ক্ষতিকারক, এই ব্যাপারগুলো মাথায় রেখে দিও। মানে এই কথাগুলো তাদেরকে জিজ্ঞাসা করো যে যাকে নিয়ে আপনি উত্তরীয় পড়াচ্ছেন সে কি আপনার কাছে সেকেন্ড পেপার পড়েছিল? সেই ছেলেটা বা মেয়েটা 6 মাসের একটা কোর্স করার পর সেখান থেকে পেয়ে গেল, তার গলায় মালা পরিয়ে দিচ্ছে, তাহলে এই বাকি 6 মাসের আগে তার কোনো ক্রেডিট নেই, পুরোটা ইনস্টিটিউটের হয়ে গেল। আমি এই সস্তা জায়গাটাতে বিশ্বাস করি না। নেক্সট যেটা বলার, যে এই আমি যদি 5 জনকে গলায় মালা পরাচ্ছি, তাহলে বাকি 45 জন কি দোষ করলো? ওদের দায়িত্বটাও তো আমার, তাহলে ওটাও সমানভাবে স্বীকার করুক যে 50 জনের মধ্যে 5 জনকে কোয়ালিফাই করেছে, আমাদের থেকে ভীষণভাবে খুশির, একই সাথে আমরা ভীষণভাবে লজ্জিত, আমরা ভীষণভাবে অনুতপ্ত যে আমাদের এখনো 45 জন স্টুডেন্ট ওরা পায়নি। তো তাদের দায়িত্ব আমাদের, তাদেরকেও যেভাবে হোক আমরা করাবো, সেটা কেউ নেয় না।
আরে বাবা, এক বাবার যদি দুইটো বা তিনটে ছেলে হয় না, তার মধ্যে যে ছেলেটা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, মানে আমি ধরে নিচ্ছি বড় ছেলেটা পড়াশোনায় খুব ভালো, দারুণ, মানে ছোটবেলা থেকে ছোট ছেলেটা ওই বড় ছেলেটার জন্য গালাগালি খেয়ে আসছে, তো দাদা দেখ কি সুন্দর রেজাল্ট করেছে, তুই কিছু করতে পারিস না, উঠতে বসতে গালাগালি, উঠতে বসতে কে, কোন রকম ছোট ছেলেটা মাধ্যমিক পাশ করেছে কোন রকম, কোনোভাবে, আর বড় ছেলেটা বেশ ভালো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাপিয়ে পাশ করেছে, বিরাট রেজাল্ট, বাবা মা কলার উঁচু করে দেয় সেই ছেলেটার জন্য, গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি নেট কোয়ালিফাই হয়ে গেছে, ছোট ছেলেটা একটা পুলিশের চাকরি জুটিয়ে নিয়েছে, বড় ছেলেটা এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারলো না, হয়তো একটা চাকরি পাইনি বা কিছু। এইবার সিচুয়েশনটা তুমি ভাবো, বাড়িতে মাছের মুড়ো আসলে, ভালো মাংস বাইরে আসলে তখন ছোট ছেলের কাছে চলে যাবে, বড় ছেলের কাছে যাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গা, ইমিডিয়েট যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্য মঙ্গল। একটু জানিও যে কতটা ভুল বললাম। না স্যার এরকম একদমই না, আমার বাবা মা বা আমার দেখা যত বাবা মা দেখেছি সব আলাদা, ওরা সবাইকে সমানভাবে দেখে, এই পৃথিবীতে কোনো দুটো জিনিস সমান হয় না। আমারও দুটো মানে দুটো যদি সন্তান থাকে, তাদের মধ্যে কারোর প্রতি আমার একটু ইমোশন বেশি রয়েছে, একটু বেশি রয়েছে সব সময়, তাই হয়, তাই হওয়া উচিত। আমার বাবা বা মা দুজনে আমার কাছে ভীষণভাবে শ্রদ্ধেয়, ভীষণ কাছের, তার মধ্যেও একজনের প্রতি আমার একটু সেন্টিমেন্ট বেশি, এর এর মধ্যে কোনো ভুল নেই। কারণ ওই যে আগেই বললাম, এই পৃথিবীতে কোনো দুটো জিনিস সমান হয় না। তুমি দুটো লাঠি সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, সেম সবকিছু, তারপরে সমানভাবে কাটতে চাইলে ওর মধ্যে ন্যানোমিটারের বা ন্যানো মিলিমিটারের পার্থক্য আসলেও আসবে, যেটা হয়তো নেগলিজেবল, কিন্তু এক নয়। তো এই জায়গাটা বোঝার চেষ্টা করো, এই ছোট ছোট জায়গাগুলো। কারণ মানে আমি ছোট ছোট জায়গাগুলোকে কেন গুরুত্ব দিচ্ছি, আমার এই পরের সেন্টেন্সটা শুনলে তুই বুঝতে পারবি। প্রথমে মনে হয় ভুল বলছি, দেখো প্রথমে দেখো ভুল বলছি, বলবে যে ভুল বলছি কিনা। আচ্ছা যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ক্যান্সার বলে কোনো রোগ হয়, যদি জিজ্ঞাসা করি ক্যান্সার বলে কোনো রোগ হয়, সবাই কি বলবো, হয়তো ক্যান্সার তো বড় বড় হসপিটাল রয়েছে, এত এত নামি ক্যান্সারের রোগ রয়েছে, হয় না এমন কোনো ক্যান্সার নেই, সব টাইপের এখন ক্যান্সার হচ্ছে, হয়তো। আবার বলছি ক্যান্সার বলে কোনো রোগ হয় না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। তুমি রেগুলার বেসিসে নিজেকে যে অবহেলা করছো, ধরো রক্ত বেরোচ্ছে, কানে ঝিঝি শুনছো, চোখে ঝাপসা দেখছো, তারপরে টাইমলি খাওয়া দাওয়া করো না, সকালবেলা ব্রেকফাস্ট বন্ধ করে দিয়েছো, সময় মতো স্নান করো না, অনেক রাত হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর পর 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক এদিক ওদিক করে ঘুম আসছে, তারপরে লাঞ্চ ডিনারের টাইম ঠিক নেই, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে জ্বর আসে, সেগুলোর জন্য এই জাস্ট বাজার চলতে কিছু ওষুধ খেয়ে সেগুলো খেয়ে করে দাও, অবহেলা করছো, এগুলোর মিলিত রেজাল্ট ইজ ইকুয়াল টু ক্যান্সার। আবারও বলছি ক্যান্সার বলে কোনো রোগ হয় না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। এই কথাটা ফার্স্ট বোঝা, আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে তুমি ওই বড় বলে কোনো কিছু পাবে না, যে একটা বিরাট কিছু সাকসেস পেলাম বা ভগবানের একটা এটা ছুড়ে দিলাম, একটা বিরাট অপরচুনিটি তুমি জাপটে ধরে নিলে আর অমনি হয়ে গেলে, এরকম হবে না। তোমাকে প্রতিদিন এই কিছু কিছু প্রবলেম গুলোকে অপরচুনিটিতে কনভার্ট করতে হবে, এগুলোই সেই বিন্দু বিন্দু জমে একটা বিরাট কিছু তৈরি হবে। তোমার মাধ্যমিকটা একদিন এরকম কিছু হয়নি, ওর মধ্যেও তোমার বেশ কিছু স্যাক্রিফাইস, বিভিন্ন কম্প্রোমাইজ, কোথাও কোথাও তোমার এই সেন্টিমেন্ট, তোমার ইমোশন, সেগুলোকে গলা টিপে জোর করে চাপিয়ে রাখতে হয়েছে, সেগুলোর মিলিত রেজাল্ট তোমার ভালো একটা মাধ্যমিক, একটা রিমার্কেবল রেজাল্ট এসছে, তাই তো? তাহলে এখানেও তাই, কিন্তু এরকম নয় যে আমি একদিন তোমার ব্রেকফাস্ট করলাম না, বা লাস্ট 1 সপ্তাহ আমি ব্রেকফাস্ট করতে পারিনি, লাস্ট 1 সপ্তাহ আমি টাইমলি ঘুমাতে পারিনি, এতে কিছু হবে না। কিন্তু এটাই যদি কন্টিনিউ মাসের পর মাস বছরের পর বছর করতে থাকো, ওটা ইজ ইকুয়াল টু ক্যান্সার হয়ে দাঁড়াবে। তা আবার বলছি ছোট ছোট জায়গাগুলোকে চেঞ্জ করো, যেগুলো তুমি একদিনে কোনো পরিবর্তন দেখতে পাবে না, কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু ওটাই একদিন তোমার কাছে একটা বিরাট পরিমাণ রেজাল্ট এনে দাঁড় করাবে, বিরাট পরিমাণ রেজাল্ট এনে দাঁড় করাবে। আরো একবার বলছি যে শুধুমাত্র পেছন থেকে দেখতে ভালো লাগছে, শুধুমাত্র তোমার কালারটা আকর্ষণ করছে, শুধুমাত্র ফিগারটা তোমাকে আকর্ষণ করছে, শুধুমাত্র তোমার ফিলিংসটা বা অন্য কোনো কিছু
সেটা দেখুন, এই সমস্ত কিছুর মিলিত রেজাল্ট হিসেবে দেখো যে সেটা তোমার জন্য কতটা সত্যি। তুমি যার পিছনে ছুটছো হয়তো তার ব্যবহারটাই ভালো না, সে হয়তো অন্য রকম টাইপের বা অন্য কিছু। তাহলে এই একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য বা এই 1 মাসের জন্য নিজের লাইফটাকে বরবাদ করো না। মানে এটা যে কোনো ফরম্যাটে তুমি এক্সাম্পলটাকে দেখতে পারো। আমি মূলত নেটের কথা বলছি, বা যেহেতু আমাদের আলোচনা বা ডিসকাশন যা কিছু এই পরীক্ষা সংক্রান্ত, যে কোনো ফরম্যাটে দেখে ভাবতে পারো। সেটা তোমার আগামী দিনের যে কোনো প্রোগ্রেস, অন্য কোনো প্রফেশন, অন্য কোনো কিছু, সব ক্ষেত্রে একই রকম। যে কেউ তোমাকে বলে, জানিস তো ভাই এই ব্যবসাটা করলে একদিনে কোটিপতি হয়ে যায়, মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে কোনো ইউটিউব, ফেসবুক বা কোথাও তোমাকে বলবে না ভাই এটা করলে দিনে 1000 টাকা ইনকাম করা যায় বা মাসে কয়েক হাজার টাকা ইনকাম করা যায়, কেউ তোমাকে এই কথা বলে না। দিনে কোটিপতি। তুমি কোনো অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখবে, কিভাবে রাতারাতি কোটিপতি হবে। তুলা রাশির লোকজন 2026-এ মালামাল হয়ে যাবে। কর্কট রাশির লোকজন 2026-এ বিপদ আসছে, কি করে এ কাটাবেন। এইরকমই তো, মানে এগুলো কি সেইটা যেটা তোমাকে খুব সহজে আকর্ষণ করে, আর তা তোমার ক্ষতির কারণ। তা আবারও বলছি, এগুলো থেকে দূরে থাকো। যদি কেউ এগুলো নাও শোনে, যে এই দুম করে নেটের রেজাল্ট বেরিয়েছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে একটা 8 মিনিটের ভিডিও শুনিয়ে তোমাকে বললো যে যারা নেট কোয়ালিফাই করেছো তাদের সার্টিফিকেট আগামী 15 দিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে, এই একটা কথা বলার জন্য তোমাকে একটা 8 মিনিটের একটা ইউটিউবের ভিডিও শোনাবে, হয়তো দেখেছো তো। তো সে তোমাকে কতটা ভালো করলো আর কতটা ক্ষতি করলো তুমি ভেবে দেখো। তোমার মনে হতে পারে আমার সারাদিনে কোনো কাজ নেই, 8 মিনিট যাক ওখান থেকে কিছু এন্টারটেনমেন্ট পেয়েছি, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আবারও বলছি, ভাবো, যে কোনো কিছু এ করার আগে ভাবো, ভাবনা চিন্তা করো। যাই হোক, আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস থাকবে, ম্যাথ এবং ডিআই দুটো পার্টি ডিসকাশন হবে সমানে। আর আমি আগামীকাল নিজে থাকবো। আবার বলছি, ম্যাথ, রিজনিং, ডিআই এই পার্টে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবেন, আর সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমি আগামীকাল এই ব্যাপারগুলো পুরো ডিটেলসে লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় তোমাদের সাথে দেখা হচ্ছে, আগামীকাল ঠিক রাত 8টায়। থ্যাংক ইউ, গুড নাইট।